নমস্কার, আমি অর্ক প্রভু মাঝি। আমি আগের দিন এখানে আরসি এডুকেশনের পক্ষ থেকে একটা ক্লাস করিয়েছিলাম। সেটা হচ্ছে গিয়ে ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ। আজকে আমি ডিসকাস করব ব্লাড অ্যান্ড ব্লাড সার্কুলেটরি সিস্টেম নিয়ে, অর্থাৎ মানবদেহের রক্ত এবং রক্ত সংবহন তন্ত্র নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এখানে আমরা কী কী জিনিস নিয়ে আলোচনা করব না, সেগুলো হবে আমাদের রক্তের মধ্যে অবস্থিত রক্তরস, রক্তকণিকা অর্থাৎ প্লাজমা, ব্লাড কর্পাসেলস অর্থাৎ ব্লাড সেলস, আর হার্ট অর্থাৎ হৃৎপিণ্ডের গঠন এবং আমাদের দেহের শিরা ধমনী বিভিন্ন এবং তাদের রক্তজালক এবং শিরা ও ধমনীর বিভিন্ন স্ট্রাকচার এবং তাদের কাজ, এছাড়া ব্লাড গ্রুপ এসব নিয়েও আমরা ডিসকাস করব। তো চলো মূল টপিকের দিকে এগিয়ে যাওয়া যাক। ব্লাড আর একটা জিনিস যে এই যে আমরা এই যে মানে ব্লাড, হার্ট, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, ব্লাড গ্রুপ এইসব নিয়ে ডিসকাস করার পর মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পর লাস্টে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরির পরীক্ষার উপযোগী কিছু ওয়ান লাইনের কোয়েশ্চেন আমরা ডিসকাস করে নেব, যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে। তো ঠিক আছে, এটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি না ব্লাড অর্থাৎ রক্ত। তো ব্লাড জিনিসটা কি বা রক্ত জিনিসটা কি, সেটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো দেখো লেখা আছে, আমি বলছি। ব্লাড ইজ এ ফ্লুইড কানেকটিভ টিস্যু, অর্থাৎ কি রক্ত হচ্ছে একটা তরল যোগ গলা, মানে তরল ওটা লিকুইড, আর যোগ গলা, যোগ গলা মানে কি বলতো, মানে কানেকটিভ টিস্যু মানে হচ্ছে কি যোগ গলা, অর্থাৎ ওটা কি করছে না আমাদের শরীর প্রত্যেকটা অঙ্গকে কানেক্ট করছে। মানে ধরো আমাদের ব্রেনেও রক্ত পৌঁছাচ্ছে, হার্টেও রক্ত পৌঁছাচ্ছে, হাত পা, পেটের স্টমাক, ইন্টেস্টাইন মানে পেটের যে তোমার ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র পাকস্থলী সব জায়গাতেই রক্ত পৌঁছাচ্ছে, বিভিন্ন মাসলে রক্ত পৌঁছাচ্ছে, এইভাবে শরীরের সমস্ত অঙ্গকে কানেক্ট করছে ব্লাড। সেই জন্য একে বলা হয় একটা কানেকটিভ টিস্যু। আর ফ্লুইড অবশ্যই এটা তো একটা তরল, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু। নেক্সট কি বলছে না, দ্য কোয়ান্টিটি অফ ব্লাড ইন দ্য হিউম্যানস বডি ইজ 7% অফ দ্য টোটাল ওয়েট। দ্য কোয়ান্টিটি অফ ব্লাড ইন দ্য হিউম্যান বডি ইজ 7% অফ দ্য টোটাল ওয়েট। এই যে এখানে দেখো কি লেখা আছে, 7% অফ দ্য টোটাল ওয়েট, মানে আমাদের বডির যে ওজন হয় মানে সেটা কিন্তু প্রপোর্শনাল টু, মানে ওটা কিন্তু সবার ক্ষেত্রে কি হবে না, মানে একজনের শরীরের যা ওজন তার সাপেক্ষে তার শরীরে 7%। মানে যেমন কারো যদি 100 কেজি ওজন হয় তবে তার মানে ওজনের 7% হবে, কারো যদি 50 কেজি ওজন হয় তার ওজনের 7% হবে, সেই অনুসারে হয় এটা। মানে শরীরের যা ওজন তার 7% হবে তার শরীরের ব্লাডের ওজন, মানে রক্তের ওজন। তারপর কি পিএইচ ভ্যালু অফ ব্লাড ইজ 7.4, অর্থাৎ কি যে এই পিএইচ ভ্যালুটা কি এটা তোমরা জানবে যে পিএইচ ভ্যালু দিয়ে আমরা কি জানতে পারি না কোনো কিছু অ্যাসিডিক নেচারের কিনা বা বেসিক নেচারের কিনা, অর্থাৎ অম্ল নাকি ক্ষার, এইগুলো আমরা জানতে পারি। পিএইচ মানে হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন প্লাস আয়ন, মানে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন প্লাস আয়ন, মানে হাইড্রোজেন প্লাস আয়ন কীরকম মানে অ্যাকোয়াস সলিউশনে কীরকম দিচ্ছে সেটার উপর বেস করে আমরা জানতে পারি যে ওটা কি অ্যাসিডিক নাকি বেসিক। তো এইটা হচ্ছে গিয়ে ঈষৎ ক্ষারীয়, মানে কিছুটা মানে স্লাইটলি বেসিক রক্ত, সেই জন্য এটা হচ্ছে 7.4। কারণ আমরা জানি যে প্রসম মানে নিউট্রাল যে কোনো যখন থাকে সেটার কি হয় না 7 হয়, পুরোপুরি 7 হয়। সেটার 7-এর থেকে যখন আমরা নিচে চলে যাই মানে 6, 5, 4, 3, 2, 1 সেগুলো হয়ে যায় অ্যাসিডিক, আর 7-এর উপরে মানে 8, 9, 10, 11 এই চলে যাচ্ছি তখন সেগুলো হয়ে যাচ্ছে ক্ষারীয়। তো রক্তটা হচ্ছে কি 7.4 মানে 7-এর চেয়ে একটু বেশি, সেই জন্য এটাকে আমরা বলবো স্লাইটলি বেসিক মানে ঈষৎ ক্ষারীয়। অর্থাৎ পিএইচ ভ্যালুটা আমরা জানলাম ব্লাডের কি। তারপরে নেক্সট আছে দেয়ার ইজ অ্যান অ্যাভারেজ অফ 5 থেকে 6 লিটার্স মানে 5 to 6 লিটার্স অফ ব্লাড ইন হিউম্যান বডি, মানে অ্যাভারেজ মোটামুটি গড় মানুষের শরীরে কি থাকে না 5 থেকে 6 লিটার ব্লাড থাকে। এটা কমন ওয়ান লাইনার একটা নলেজ যে মানুষের শরীরে মোটামুটি 5 থেকে 6 লিটার ব্লাড থাকে। তারপর কি ফিমেল কন্টেন্স হাফ লিটার অফ ব্লাড লেস ইন কম্পারিজন টু মেল, মানে মোটামুটি কি হয় না পুরুষদের শরীরে যা ব্লাড থাকে তার থেকে মোটামুটি হাফ লিটার কম থাকে মানে মহিলাদের। এটা কমন জিনিস একটা যে পুরুষদের শরীরে যে ব্লাড থাকে তার চেয়ে মোটামুটি হাফ লিটার কম ব্লাড মহিলাদের থাকে। তারপরে কি না ইট অলসো ফাইটস ইনফেকশন অ্যান্ড রেগুলেটস টেম্পারেচার, এটা রক্তের তার একটা কাজ যেটা বিভিন্ন ধরনের ইনফেকশনের বিরুদ্ধে লড়ে, মানে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া বিভিন্ন এগুলো যখন অ্যাটাক করে আমাদের শরীরে, বিভিন্ন রোগ জীবাণু যেগুলো ওগুলো যখন আমাদের শরীরে অ্যাটাক করে তাদের বিরুদ্ধে রক্ত লড়াই করে।
এবং আমাদের শরীরের টেম্পারেচারটাকে কন্ট্রোল করে। কারণ আমরা তো জানি যে আমরা মানে অনেক রকম পয়কিলোথার্মিক হোমিওথার্মিক অ্যানিমেল হয় তো, যেমন মাছ বা সাপ, ব্যাং, বিভিন্ন রেপটাইলস যেটা সরীসৃপ জাতীয় প্রাণী, এরা কি করে, ওরা পয়কিলোথার্মিক হয়। পয়কিলোথার্মিক মানে কি না, ওদের শরীরের রক্তটা গ্রীষ্মকালে গরম হয়ে যায়, শীতকালে ঠান্ডা হয়ে যায়, মানে ওদের শরীরের টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারে না। সেই জন্য ঠান্ডা, যেহেতু ওরা ঠান্ডা রক্তের প্রাণী, ওই জন্য দেখবে শীতকালে সাপ, ব্যাং বা টিকটিকি এরা শীতকালে বেরোয় না, কারণ শীতকালে ওরা বেরোলে বাঁচতে পারবে না, হাইবারনেশনে চলে যায়, শীত ঘুমে চলে যায়। কিন্তু আমরা মানুষ, মানে স্তন্যপায়ী প্রাণী বা ম্যামালস যারা, তারা কি হয় না, আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা শীতকাল গ্রীষ্মকাল সবসময় আমরা একদম ভালোভাবেই থাকতে পারি। কেননা আমরা ব্লাডটাকে কন্ট্রোল করতে পারি। ওই জন্য আমরা হচ্ছে কি হোমিওথার্মিক অ্যানিমেল। পয়কিলোথার্মিক আর হোমিওথার্মিক, আমরা হচ্ছে হোমিওথার্মিক, মানে আমাদের শরীরে টেম্পারেচারটা ফিক্স। যে মানুষের শরীরে 98.4 ডিগ্রি ফারেনহাইট, মানে 98.4 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার আমরা ফিক্স করে রাখতে পারি। মানে ওইটার থেকে বাড়বেও না কমবে না, হয় জ্বরের সময় হালকা বাড়ে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা রেগুলেট করতে পারি। এটা কে হেল্প করে না, ব্লাড হেল্প করে, রক্ত আমাদেরকে হেল্প করে। তারপর নেক্সট কথায় চলে যাচ্ছি যে ব্লাড রেগুলেটস বডি টেম্পারেচার, ওটা তো বললাম। তারপরে ইট ক্যারিজ অক্সিজেন ফ্রম লাংস টু ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। কি হয় না, অক্সিজেন পরিবহন করে, রক্ত কি করে না, অক্সিজেন পরিবহন করে ফুসফুস থেকে শরীরের বিভিন্ন পার্টে। ইট ক্যারিজ অক্সিজেন ফ্রম লাংস টু ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, মানে কি করে না, আমাদের ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে রক্তকে ও নিয়ে যায়, ক্যারি করে। আবার কি করে, ইট ক্যারিজ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য বডি সেলস টু দ্য লাংস ফ্রম ব্রিদিং আউট। অর্থাৎ ও কি করে, বিভিন্ন বডি সেল থেকে, শরীরের বিভিন্ন কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে ক্যারি করে নিয়ে আসে কোথায় না, ফুসফুসে, লাংসে। মানে ও যেমন কি করছে, অক্সিজেনটাকে লাংস থেকে বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে, তেমনি বিভিন্ন প্রান্ত থেকে কার্বন ডাইঅক্সাইডটাকেও লাংসে নিয়ে আসছে, এবং কি করছে, ওটাকে ব্রিদিং আউট করে দিচ্ছে। মানে লাংস থেকে কি হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা আমাদের নাক দিয়ে বাইরে চলে যায়, এটা তো তোমরা জানো। নেক্সট, ইট ক্যারিজ ডাইজেস্টেড ফুড ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন টু অল পার্টস অফ দ্য বডি। মানে কি করছে, ইট ক্যারিজ ডাইজেস্টেড ফুড, মানে হজম করা খাবার। আমরা খাবার খাওয়ার পর যে খাবারটা আমাদের পাকস্থলীতে গিয়ে হজম হয়, হজম করে কি হয় না, কঠিন খাবারটা, কমপ্লেক্স ফুড মানে কঠিন খাবারটা সরল হয়ে যাচ্ছে, সিম্পল সরল খাবারে পরিণত হয়ে যাচ্ছে, মানে গ্লুকোজ হয়ে যাচ্ছে। তো ওই জিনিসটাকে কি করছে না, শরীরের বিভিন্ন পার্টে ছড়িয়ে দেয়। কে ছড়িয়ে দেয় না, ব্লাড ছড়িয়ে দেয়, রক্তের মাধ্যমে ছড়িয়ে যায়। তারপর কি না, ইট ক্যারিজ হরমোনস ফ্রম দ্য এন্ডোক্রিন গ্ল্যান্ডস টু ডিফারেন্ট অর্গানস অফ দ্য বডি। ইট ক্যারিজ হরমোন কি, হরমোন তো জানো, এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হওয়া, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হওয়া এক ধরনের মানে কেমিক্যাল, যেটা আমাদের শরীরের বিভিন্ন মানে কাজে ও হেল্প করে। তো সেই হরমোনগুলোকে কি করছে, ওটা হরমোন নিয়ে আলাদা করে ডিসকাস হবে যখন এন্ডোক্রিন গ্ল্যান্ড পড়াবো তখন। তো এখানে জেনে রাখো যে হরমোন কার মাধ্যমেও শরীরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে না, রক্তের মাধ্যমে, রক্ত ওকে হেল্প করছে। যে হয়তো পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোনো হরমোন সিক্রেট করার পর, মানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যেসব হরমোন সিক্রেশন হয়, যেমন গনাডোট্রপিক হরমোন, গ্রোথ হরমোন, সোমাটোট্রপিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এইসব হরমোনগুলোকে কি করছে, শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, কে না, ব্লাড। তারপর কি, ইট ক্যারিজ ওয়েস্ট প্রোডাক্ট ইউরিয়া ফ্রম দ্য লিভার টু দ্য কিডনিজ ফর এক্সক্রিশন। মানে লিভার বা যকৃৎ যেটা, তো লিভার থেকে কি করছে, ওয়েস্ট প্রোডাক্ট ইউরিয়া কি হয়, মানে ইউরিনের সাথে বেরিয়ে যায়, মূত্রের সাথে বেরিয়ে যায়, মানুষের মূত্রের সাথে ইউরিয়া বেরিয়ে যায়, এটা ওয়েস্ট প্রোডাক্ট, মানে একটা বর্জ্য পদার্থ। সেই বর্জ্য পদার্থটাকে কি করছে, লিভার থেকে কিডনিতে নিয়ে যাচ্ছে রেচনের জন্য। তো কে নিয়ে যাচ্ছে না, ব্লাড নিয়ে যাচ্ছে। যে এক্সক্রিশন মানে রেচন, তো রেচনের জন্য নিয়ে যাচ্ছে কে না, ব্লাড নিয়ে যাচ্ছে। তাহলে রক্তের বা ব্লাডের বেসিক মানে কি কি ওদের কাজ, ফাংশনস, এইগুলো তোমরা জানলে। এরপর আমরা চলে যাব যে রক্ত কি, আর রক্তের মধ্যে কি থাকে। ব্লাড কনজিস্ট অফ টু পার্টস, মানে রক্তের মধ্যে দুটো অংশ থাকে। রক্তের মধ্যে দুটো অংশ কি কি থাকে, প্লাজমা আর ব্লাড কর্পাসলস। প্লাজমাটা কি না, রক্তরস। রক্তের মধ্যে যে জলীয় অংশ থাকে, লিকুইড পার্ট থাকে, সেটাকে বলে প্লাজমা বা রক্তরস। তারপরে নেক্সট, ব্লাড কর্পাসালসগুলো কি, রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, রেড ব্লাড কর্পাসাল, হোয়াইট ব্লাড কর্পাসাল, প্লেটলেটস। এই জিনিসগুলো হচ্ছে কি ব্লাড কর্পাসাল বা রক্তকণিকা। এবার আমরা ডিটেলসে জানাবো যে ওগুলো কি। প্লাজমাটা কি জিনিস, প্লাজমাটা হচ্ছে কি রক্তরস। প্রথমে বললাম যে প্লাজমা হচ্ছে কি রক্তরস। তো সেটা কি, ইট ইজ দ্য লিকুইড পার্ট অফ ব্লাড, মানে রক্তের তরল অংশ, লিকুইড মানে ওটা জলীয় অংশ।
ইট কনস্টিটিউট 60% পার্ট অফ দ্য ব্লাড, মানে রক্তের যে 60% পার্টটাই মানে পার্টটাই কিন্তু প্লাজমা, মানে রক্তরস। যে রক্ত আমরা থাকে রক্তের মধ্যে 60% মানে প্রায় 60% অংশই কিন্তু ওই প্লাজমাটাই থাকে, রক্তরসটাই থাকে, বাকি 40% থাকে রক্তকণিকাগুলো। এরপর কি, দ্য প্লাজমা হ্যাজ 90% পার্টস ইজ ওয়াটার, 7% প্রোটিন, 0.9% সল্ট অ্যান্ড 0.1% ইজ গ্লুকোজ। মানে প্লাজমা অর্থাৎ রক্তরসের মধ্যে 90%ই কিন্তু জল থাকে, ওই জন্য তো লিকুইড। রক্ত লসটা তো তরল না, তো লিকুইডের মধ্যে কি হয় 90% জলই থাকে, আর বাকি 7% থাকে কিছু প্রোটিন, 0.9% থাকে সল্ট মানে লবণ থাকে, এবং 0.1% কি থাকে, গ্লুকোজ থাকে। এগুলো হচ্ছে কন্টেন্ট। তারপরে ইটস মেইন ফাংশন ইজ টু ট্রান্সপোর্ট অফ ডাইজেস্টেড ফুড, হরমোনস, দ্য এক্সক্রিটেড প্রোডাক্ট ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু অ্যানাদার পার্ট অফ দ্য বডি। ইটস মেইন ফাংশন মানে এটা প্রধান ফাংশন কি না, ডাইজেস্টেড ফুড, কোনো কিছু হজম করা খাবার, মানে আমরা যে খাবার খাচ্ছি সেটা পরিপাক হওয়ার পর বা হজম হওয়ার পর কি করছে, ওটাকে ট্রান্সপোর্ট করে কে না, প্লাজমার মাধ্যমে। প্লাজমার মাধ্যমে ওইটা খাবারটা কিন্তু বিভিন্ন কোষে যাচ্ছে, আর কি করছে, বিভিন্ন হরমোন, এক্সক্রিটরি প্রোডাক্ট মানে রেচন পদার্থ যেগুলো, সেইগুলোকে বডির একটা পার্ট থেকে আরেকটা পার্টে কে নিয়ে যাচ্ছে না, প্লাজমা মানে রক্তরস। তারপর when fibrinogen and protein is extracted out of plasma, the remaining plasma is called serum। মানে কি, প্লাজমা বা রক্তরস, রক্তরসের থেকে যদি ফাইব্রিনোজেন এবং যে বিভিন্ন প্রোটিনগুলো থাকে, মানে একটা জিনিস থাকে বিএসএ, বোভাইন সিরাম অ্যালবুমিন, মানে একটা বিএসএ মানে বোভাইন সিরাম অ্যালবুমিন বলে একটা জিনিস থাকে, যেটা বিভিন্ন গরু বা মোষ এদের শরীর থেকে পাওয়া যায়। সেরকমই মানুষের শরীর থেকেও সিরাম পাওয়া যায়। তোমরা জানবে বিভিন্ন মেডিকেল টেস্টের সময়, যখন কোনো মেডিকেল টেস্ট অনেক সময় সিরাম কালেক্ট করা হয়, তো সিরাম জিনিসটা কি, এই যে প্লাজমা বা রক্তরস, ওটার মধ্যে থেকে যদি কি করা হয়, যে ফাইব্রিনোজেন প্রোটিন এবং এছাড়া বিভিন্ন ধরনের যে প্রোটিনগুলো থাকে ওইগুলোকে যদি বের করে নেওয়া হয়, তাহলে বাকি যে অংশটা পড়ে থাকে সেই জিনিসটাকে বলা হয় সিরাম। তাহলে সিরাম কি তোমরা জানলে, যে সিরাম কি, সিরাম হচ্ছে গিয়ে প্লাজমা থেকে প্রোটিন বার করে দেওয়ার পর যেটা পড়ে থাকে সেই জিনিসটা, এই যে সিরাম। এরপরে নেক্সট, মেনটেনিং এ স্যাটিসফ্যাকটরি ব্লাড প্রেশার, মানে প্লাজমার আরেকটা কাজ কি, প্লাজমার আরেকটা কাজ হচ্ছে গিয়ে আমাদের শরীরে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে। ব্লাড প্রেশার রক্তচাপ যেটা, সেটাকে মেনটেন করে কে, যে রক্তচাপ বেশি হবে না কম হবে না, এটা রেগুলেট করবে, সেটা কে করবে না, আমাদের ওই করে প্লাজমা করে। তারপর নেক্সট, ভলিউম টু সাপ্লাইং ক্রিটিক্যাল প্রোটিনস ফর ব্লাড ক্লটিং অ্যান্ড ইমিউনিটি, মানে যখন কোনো ব্লাড ক্লটিং অর্থাৎ রক্ত তঞ্চনের দরকার হয়, মানে রক্ত হয়তো রক্তক্ষরণ হচ্ছে, কেটে গেছে কোনো জায়গা থেকে রক্ত পড়ছে, তো রক্তটা তঞ্চন হবে, তখন হেল্প করবে কে না, ওই আমাদের বিভিন্ন প্রোটিন, তো প্রোটিনগুলোকে সাপ্লাই করবে কেনা প্লাজমা। তারপর নেক্সট, মিডিয়াম ফর এক্সচেঞ্জ অফ ভাইটাল মিনারেলস সাচ এস সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, মানে এক্সচেঞ্জ অফ ভাইটাল মিনারেলস, বিভিন্ন সোডিয়াম পটাশিয়াম প্রভৃতি আয়নের এক্সচেঞ্জ করে, এখান থেকে ওখানে পাঠাতে সাহায্য করে দরকার মতো কে না, প্লাজমা হেল্প করে। তারপর কি না, হেল্পস টু মেনটেন এ প্রপার পিএইচ অ্যাসিড বেস ব্যালেন্স ইন দ্য বডি হুইচ ইজ ক্রিটিক্যাল টু সেল ফাংশন, মানে বডিতে একটা নির্দিষ্ট একটা পিএইচ মেনটেন করতে হয় না, মানে বেশি যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে প্রবলেম হবে, বেশি যদি ক্ষারীয় হয়ে যায় তাহলেও প্রবলেম হবে। তো সেই জন্য অ্যাসিড বেস কন্ট্রোলটা কে করছে, মানে প্রপার পিএইচ কন্ট্রোলটা কে করছে না, আমাদের প্লাজমা। তো রক্তরসটাই কন্ট্রোল করছে, মানে বিভিন্ন সেল ফাংশন, বিভিন্ন কোষকে কাজ করতে হেল্প করছে। তাহলে এটা বুঝলে। এরপর নেক্সট চলে যাচ্ছি ব্লাড কর্পাসাল, মানে ব্লাড প্লাজমা সম্পর্কে আমরা জানলাম, রক্তরস কি, রক্তরস কে মানে রক্তরস কি কি কাজ করে এইসব সম্পর্কে জানলাম। নেক্সট চলে যাচ্ছি ব্লাড কর্পাসালস, মানে রক্তকণিকা। রক্তকণিকাটা কি জিনিস, ইট কনস্টিটিউটস 40% পার্ট অফ দ্য ব্লাড, দিস ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস। আমি তো আগেই বললাম যে 60% রক্তের মধ্যে 60%ই থাকে তোমার ব্লাড প্লাজমা মানে রক্তরস, তাহলে বাকি 40% কি থাকবে না, কর্পাসালস মানে রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে 3টে ভাগ থাকে, মানে 3 রকমের রক্তকণিকা অ্যাকচুয়ালি হয়। সেগুলো কি কি না, রেড ব্লাড কর্পাসাল, হোয়াইট ব্লাড কর্পাসাল আর প্লেটলেটস। এই যে দেখো লেখা আছে রেড ব্লাড কর্পাসাল, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেটস। তো এইগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো যে কোনটা কি। রেড ব্লাড সেলটা হচ্ছে লোহিত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেলটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, প্লেটলেটটা হচ্ছে গিয়ে অনুচক্রিকা। এবার রেড ব্লাড সেল ওটা কি করছে না, ক্যারি অক্সিজেন, মানে অক্সিজেন বহন করে। নেক্সট পেজে এগিয়ে গেছি।
এই যে এই জিনিসটা কি না, এই জিনিসটা আমি এতক্ষণ ধরে ডিসকাস করলাম যে নানা রকমের রক্তরস, রক্তকণিকা, এটা ওটা বললাম, তো সেটা একটা ছক আকারে এখানে বলা আছে, সেই ছকটা তোমরা দেখে নাও। সেটা কি, এই যে মানুষের রক্তের উপাদান, কম্পোজিশন অফ হিউম্যান ব্লাড, মানে মানুষের রক্তে কি কি থাকে। এই যে এইখানটা দেখো একটা জিনিস আছে, দেওয়া আছে, এই যে প্লাজমা ও রক্তকণিকার উপাদান। এই যে এই জিনিসটা কি জানো তো, যেটা এইখানে দেখা যাচ্ছে, এটা মানে এটার মধ্যে কি হয়, এটা যখন আমরা মানে ইয়ে করি আমরা, মানে রক্তের ব্লাডটাকে নেওয়ার পর যখন আমরা সেন্ট্রিফিউজ যন্ত্রে ওটাকে মানে সেন্ট্রিফিউগাল করানো হয়, তখন কি হয় না, প্লাজমা, এই যে এখানে প্লাজমা মানে রক্ত রসটা আলাদা হয়ে যায়, আর এখানে রক্ত কণিকাগুলো নিচে এরকম করে থিতিয়ে পড়ে, মানে যেমন ঘোল তৈরি করে ঘোল, তো সেরকম ভাবে একদম সেম ভাবে সেন্ট্রিফিউগাল মেশিনে একই রকম ভাবে ওই জিনিসটা হয়, মানে উপরে প্লাজমাটা চলে যায়, আলাদা হয়ে যায় রক্তরসটা, নিচে রক্ত কণিকাটা আলাদা হয়ে যায়। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। তো এই যে রক্ত, হ্যাঁ, এই যে রক্ত, রক্তের মধ্যে কি হচ্ছে, রক্তরস আর প্লাজমা, রক্তরস আর এই যে রক্তকোষ, মানে রক্তরস হচ্ছে প্লাজমা 55% অলমোস্ট, রক্তকোষ 45% অলমোস্ট, ওটাকে 60% 40% হয়, মোটামুটি 55 থেকে 45-এর মধ্যে হয়। তো এই জন্য কি বলা হচ্ছে, এই যে দেখে নাও, এই যে রক্তরস বা প্লাজমা, রক্তরসের মধ্যে কি কি আছে, জল আছে, কঠিন পদার্থ আছে, গ্যাসীয় বস্তু আছে, মানে জল আছে মোটামুটি 90% অলমোস্ট জল থাকে, বিভিন্ন কঠিন পদার্থ মানে প্রোটিন ফোটিন এইসব থাকে 7 থেকে 9%, গ্যাসীয় বস্তু থাকে 1 থেকে 2%, মানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এইসব থাকে মোটামুটি 1 থেকে 2%। আর রক্তকোষ অর্থাৎ ব্লাড কর্পাসেলস যেগুলো, তার মধ্যে কি থাকে, মানে রক্তকণিকা যেগুলো, তো রক্তকণিকার মধ্যে কি থাকে, লোহিত রক্তকণিকা বা রিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, আর অনুচক্রিকা বা প্লেটলেট। ওই লোহিত রক্তকণিকা আরবিসি আর শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি বলে। এবার আরও ব্যাপার আছে, যেমন শ্বেত রক্তকণিকার মধ্যে আবার ভাগ আছে, যেমন গ্র্যানিউলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানিউলোসাইট মানে কি, মানে দানাযুক্ত শ্বেতকণিকা, গ্রানা মানে দানা, তো গ্র্যানিউলোসাইট মানে হচ্ছে দানাযুক্ত শ্বেতকণিকা, আর গ্র্যানুলোসাইট মানে হচ্ছে দানাবিহীন শ্বেতকণিকা। তো দানাযুক্ত শ্বেতকণিকা বা গ্র্যানুলোসাইটের মধ্যে কি কি পড়ছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। 50 থেকে 70%ই হচ্ছে নিউট্রোফিল, 1 থেকে 4% হচ্ছে ইউসিনোফিল, আর 0.4% হচ্ছে বেসোফিল। আর গ্র্যানুলোসাইট মানে দানাবিহীন শ্বেতকণিকার মধ্যে কি কি পড়ছে, যে লিম্ফোসাইট আর মনোসাইট। লিম্ফোসাইট হচ্ছে 20 থেকে 40%, আর মনোসাইট হচ্ছে 2 থেকে 8%। এই যে লিম্ফোসাইটটা হচ্ছে 20 থেকে 40%, মনোসাইটটা হচ্ছে 2 থেকে 8%। অর্থাৎ শ্বেতরক্তকণিকার মধ্যে গ্র্যানুলোসাইট কি, অ্যাগ্রানুলোসাইট কি তোমরা বুঝলে, এবং ওটার মধ্যে কি কি থাকে সেটাও বুঝলে। তাহলে এই যে রক্ত কোষ তো হয়ে গেল, এবার রক্তরস বা প্লাজমা, তার মধ্যে কিছু কঠিন পদার্থ আছে, আমাদের বললাম যে জল থাকে, গ্যাসীয় বস্তু থাকে, কিছু কঠিন পদার্থ থাকে। কঠিন পদার্থের মধ্যে কি কি থাকে না, সেটা এখানে দেওয়া আছে নিচে দেখো। জৈব বস্তু মানে বিভিন্ন অর্গানিক সাবস্ট্যান্স বা জৈব বস্তু থাকে 8.1%, মানে 8.1% থাকে বিভিন্ন জৈব বস্তু। তারপর থাকে অজৈব বস্তু। অজৈব বস্তু থাকে কি কি না, ক্যাটায়ন আর অ্যানায়ন। কেমিস্ট্রিতে পড়েছো তোমরা যে ক্যাটায়ন অ্যানায়ন কি, ক্যাটায়ন মানে হচ্ছে কি বিভিন্ন পজিটিভ আয়ন, মানে পজিটিভ চার্জড আয়ন যেগুলো, প্লাস ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, এগুলো হচ্ছে যে মেটাল, তো ধাতু যেগুলো, ওই যে সবসময় পজিটিভলি চার্জ হয়ে থাকে, ওইগুলো ক্যাটায়ন। এই ক্যাটায়নগুলো থাকে, কিছু অ্যানায়ন থাকে, মানে কিছু তোমার ইয়ে থাকে, ওই নন মেটাল থাকে যেগুলো নেগেটিভলি চার্জড, মানে ক্লোরিন, ক্লোরাইড, বাইকার্বনেট এইসব। এছাড়া কিছু অন্যান্য বস্তুও থাকে, যেমন ভিটামিন থাকে, বিভিন্ন উৎসেচক বা এনজাইম থাকে, রঞ্জক বা পিগমেন্ট থাকে, হরমোন বা বিভিন্ন হরমোন তো থাকেই। আর ভিটামিনের মধ্যে কী কী থাকছে, অ্যাসকর্বিক অ্যাসিড, বায়োটিন, নিয়াসিন, রাইবোফ্লাভিন, থিয়ামিন, এইসব ভিটামিনগুলো থাকছে। উৎসেচক বা এনজাইমের মধ্যে অ্যামাইলেজ, অ্যাসিড ফসফাটেজ, অ্যালকালাইন ফসফাটেজ এইসব থাকছে। আর রঞ্জক বা বিভিন্ন পিগমেন্টের মধ্যে বিলিরুবিন, বিলিভার্ডিন, এই যেটা মানে বিভিন্ন আমাদের তোমার মূত্রের বা ইউরিনের যেটা কালার ফলার, এইগুলো কী জন্য, বিলিরুবিন বিলিভার্ডিনের জন্য। এইসব বা ব্লাডের যে একটা, যে অনেক সময় জন্ডিস রোগ হয়, জন্ডিস রোগে কী হয় না, শরীরের কালারটা হলুদ হয়ে যায়, তখন কী হয় না, বিলিরুবিনের পরিমাণ প্রচুর বেড়ে যায়, সেই জন্য মানে স্কিনের কালারটা হলুদ লাগে। আর তাছাড়া বিভিন্ন হরমোনও থাকে। আর যে জৈব বস্তু বললাম 8.1%, তার মধ্যে কী কী থাকছে না, প্রোটিন থাকে, বিভিন্ন নন প্রোটিন সাবস্ট্যান্স থাকে, আর বিভিন্ন নাইট্রোজেনবিহীন জৈব যৌগ থাকে। তো প্রোটিনের মধ্যে থাকছে প্লাজমা প্রোটিন, তার মধ্যে অ্যালবুমিন,
গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। গ্লোবিউলিন মানে হচ্ছে গোল প্রোটিন, অ্যালবুমিন মানে তো জানো ডিমে যে প্রোটিনটা থাকে সেইটা, আর হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন তো জানোই আমাদের ব্লাডের মধ্যে যে মেন আরবিসির মধ্যে যেটা থাকে, যেটা তোমার অক্সিজেন পরিবহন করে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। বিভিন্ন হ্যাঁ, তো সেই হিমোগ্লোবিনের জন্যই রক্তের কালারটা লাল হয়, মানে ওই হিমোগ্লোবিন মধ্যে আয়রন থাকে। তো হিম মানে হচ্ছে কি আয়রন, আর গ্লোবিন মানে হচ্ছে কি প্রোটিন, মানে ওটা হচ্ছে কি আয়রন আছে এমন একটা প্রোটিন, মানে মেটাল অফ প্রোটিন, মানে ধাতুযুক্ত প্রোটিন। তো হিমোগ্লোবিনের জন্যই রক্তের কালারটা আমাদের লাল হয়। তো এই যে মেন মেটেরিয়ালের সাথে বিভিন্ন ছক টক আমি ঢুকিয়ে দিচ্ছি কেন না, তোমাদের বোঝার সুবিধার জন্যই, মানে প্রচুর ছক এবং তার সাথে বিভিন্ন ধরনের কালারফুল পিকচার আমি অ্যাড করে দিয়েছি। এটার জন্য তোমাদের বুঝতে সুবিধা হবে, যে আগের দিন ফটোসিনথেসিসে যেমন আমি পিকচার দিতে পারিনি, কিন্তু আজকে দিয়েছি, মানে নেক্সট সমস্ত ক্লাসেই আমি এইভাবে কালারফুল পিকচারগুলো আমি অ্যাড করে দেবো। তো হিমোগ্লোবিন, তারপর অপ্রোটিন নাইট্রোজেন যৌগ, নন প্রোটিন, নন প্রোটিনের মধ্যে কারা আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, মানে এগুলো হচ্ছে নন প্রোটিন, মানে এগুলো নাইট্রোজেন যুক্ত যৌগই কিন্তু প্রোটিন নয়। আর নাইট্রোজেন বিহীন কিছু আছে, সেগুলো হচ্ছে কি না কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লুকোজ থাকে, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, কোলেস্টেরল এস্টার থাকে। ফ্যাটি অ্যাসিড মানে ফ্যাটের যেটা একদম সিম্পল রূপ, যেটা বিভিন্ন জৈব অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে, পাইরুভিক অ্যাসিড থাকে, এইসব বিভিন্ন। এই পাইরুভিক অ্যাসিড তোমরা শুনেছো, শ্বসন রেসপিরেশনের সময় উৎপন্ন হয়। আর ল্যাকটিক অ্যাসিড তো দুধ থেকে দই হয়, ওই ল্যাকটিক অ্যাসিড ওইটাই, ওইগুলো থাকে ব্লাডে কিছু। তাহলে নেক্সট এগিয়ে যাই। এই যে এখানে কি দেখতে পাচ্ছ না, মানুষের বিভিন্ন প্রকার রক্তকণিকা, যে এত এত বললাম এতক্ষণ ধরে, ব্লাড সেল, ব্লাড কর্পাসেল, এইসব নিয়ে ডিসকাস করলাম, ওদের ছবিগুলো তোমরা দেখে নাও যে কোনটা কীরকম দেখতে হয়। তো আমি মার্ক করে করে দেখাবো। এই যে লোহিত রক্তকণিকা, এটা কি না রেড ব্লাড কর্পাসাল। লোহিত রক্তকণিকা কীরকম দেখতে হয় না, এইরকম ফ্রন্ট ভিউ, সামনের থেকে যখন দেখা হয় তখন এরকম গোল দেখতে লাগে, আর পাশ থেকে যখন দেখা হয় তখন এরকম চ্যাপ্টা দেখতে লাগে। মানে এক প্রকার যদি আমি বলি লোহিত রক্তকণিকা, ওটা দেখতে অনেকটা পেঁড়ার মতো। পেঁড়া কীরকম স্ট্রাকচার হয়, পেঁড়া তো সবাই খেয়েছো তোমরা, তো পেঁড়া যেরকম দেখতে হয়, তো ওই লোহিত রক্তকণিকা বা আরবিসিটাও দেখতে অনেকটা ওই রকম, মানে সামনের থেকে দেখলে গোল লাগে আর পাশ থেকে দেখলে চ্যাপ্টা লাগে, তো ওটা ওরকমই দেখতে। আর কালারটা লাল হয়, লাল কি জন্য সেটা আমি আগেই বললাম, কারণ ওটার মধ্যে হিমোগ্লোবিন থাকছে, হিমোগ্লোবিনে আয়রন থাকছে, তো ওটার জন্য ওটা লাল লাগে দেখতে। আর আরেকটা জিনিস, যে বিভিন্ন কোষের এগুলো তো কোষ না, তো বিভিন্ন কোষের মধ্যে তো নিউক্লিয়াস থাকে, কিন্তু আরবিসি বা রেড ব্লাড সেলের মধ্যে কোনো নিউক্লিয়াস কিন্তু থাকে না। এটা একটা খুব ফ্যাক্ট জেনে রাখো, যে রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকার মধ্যে কোনো প্রকার তোমার ইয়ে থাকে না, হিমোগ্লোবিন মানে সরি ওই নিউক্লিয়াসটা থাকে না। তারপর কি হচ্ছে, যে এই যে এইগুলো লিম্ফোসাইট, মনোসাইট, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, এগুলো কি না, এগুলো হচ্ছে সব তোমার হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেল অর্থাৎ শ্বেত রক্তকণিকা। এগুলো শ্বেত রক্তকণিকা তো আমি আগেই বললাম বিভিন্ন রকম থাকে, যে তোমার গ্র্যানিউলোসাইট থাকে, অ্যাগ্রানুলোসাইট থাকে। গ্র্যানিউলোসাইটের মধ্যে কারা না তোমার ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আর গ্রানুলোসাইটের মধ্যে কারা না লিম্ফোসাইট আর মনোসাইট। তো এইগুলো দেখে নাও, এই ছবিগুলো দেখতে হয়, লিম্ফোসাইট এরকম দেখতে হয়, মনোসাইট এরকম দেখতে হয়, ইওসিনোফিল এরকম দেখতে হয়, বেসোফিল এরকম দেখতে হয়, আর নিউট্রোফিল এরকম দেখতে হয়। তাহলে আরবিসি হলো, ডাব্লিউবিসি হলো, বাকি থাকছে কে না প্লেটলেট বা অনুচক্রিকা। অনুচক্রিয়াটা কি করে না রক্ত তঞ্চনে সাহায্য করে। তো সেই অনুচক্রিয়াটা দেখতে কি হয় না, এই যে অনুচক্রিকা এরকম দেখতে হয়, এর কোনো বিশেষ কোনো শেপ থাকে না, মানে এরকম কোনো মানে নির্দিষ্ট শেপ থাকে না, তো এরকম দেখতে হয়। এটা হচ্ছে গিয়ে অনুচক্রিকা বা প্লেটলেট। রক্ত কোনো জায়গায় যদি কেটে যায়, রক্ত পড়ে, তখন ওই রক্তটাকে দানা বাঁধতে সাহায্য করে, রক্ত তঞ্চন হতে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে। তাহলে তোমরা দেখলে যে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকার রক্তকণিকা বা ব্লাড সেলগুলো কীরকম দেখতে হয়। তো আমরা নেক্সট পার্টের দিকে এগিয়ে যাব। এই যে ডেসক্রিপশন আছে এবার রেড ব্লাড সেল সম্পর্কে তো আমরা শুরু করেছিলাম। এই যে রেড ব্লাড সেলস আর ডিস্ক শেপেড সেলস কন্টেইনিং হিমোগ্লোবিন, অর্থাৎ লোহিত রক্তকণিকা কি হচ্ছে না ডিস্ক শেপের, ওই যে বললাম পেড়ার মতো দেখতে, চাকতির মতো দেখতে, ওই চাকতির মতো দেখতে। আর ওর মধ্যে কি থাকে না হিমোগ্লোবিন থাকে। তো আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, সেই জন্য ওটা লাল হয়, আগেই বললাম। নেক্সট হিমোগ্লোবিন, এই যে ব্র্যাকেটে লেখা আছে হিম ইজ ইকুয়াল টু আয়রন কন্টেনিং, মানে হিম মানে আয়রন,
ল্যাটিন ভাষায় হিম মানে হচ্ছে গিয়ে আয়রন, তো ওই হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে, সেই জন্য ওটা হিমোগ্লোবিন। আর প্রোটিন থাকে, আয়রন প্লাস প্রোটিন, মেটাল অফ প্রোটিন। তারপর নেক্সট হিমোগ্লোবিন। Hemoglobin enables the cells to pick up and deliver oxygen to all parts of the body, then pick up carbon dioxide and remove it from tissues. হিমোগ্লোবিন কি করছে না, enables the cells to pick up and deliver oxygen, মানে হিমোগ্লোবিনটাই মেনলি কি করে না, শরীরের একটা পার্ট থেকে আরেকটা পার্টে অক্সিজেন ক্যারি করে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে ক্যারি করে। মানে যদি বলি যে লাংস থেকে বিশুদ্ধ রক্ত যেটা নিয়ে যাচ্ছে, মানে সেখান থেকেও অক্সিজেনটাকে নিয়ে যাচ্ছে, যে অক্সিজেনটাকে নিয়ে কী করছে, শরীরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে, আর শরীরের বিভিন্ন প্রান্ত থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে আসছে আর ওটাকে লাংসে দিয়ে দিচ্ছে, মানে ওটাকে রিমুভ করে দিচ্ছে বিভিন্ন টিস্যু বা কলাকোষ থেকে, ও কার্বন ডাইঅক্সাইডটাকে রিমুভ করে দিচ্ছে। রিমুভ না করলে কী হবে, কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেট করবে, মানে কোষের মধ্যে কলার মধ্যে জমে যাবে, দিয়ে শরীরের ক্ষতি করবে। ওটা থেকে আমাদেরকে হিমোগ্লোবিন বাঁচাচ্ছে। মানে হিমোগ্লোবিন অনেকটা ট্রাকের মতো বা লরির মতো, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শরীরের ও ক্যারি করছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডকে। ইটস লাইফ স্প্যান ইজ ফ্রম 20 days to 120 days, মানে 20 দিন থেকে মোটামুটি 120 দিন ওটা বাঁচে। আরবিসি যেটা বা লোহিত রক্তকণিকাটার সময়কাল হচ্ছে মোটামুটি 120 দিন, অলমোস্ট মানে 120 দিনটাই ধরা হয় যে 120 দিন ওটা বাঁচে, মানে বেঁচে থাকে, মানে তৈরি হওয়ার পর লোহিত রক্তকণিকা 120 দিন পরে মারা যায়। অ্যান্ড আর দেন ব্রোকেন ডাউন ইন্টু পিগমেন্টস কল বিলিরুবিন অ্যান্ড বিলিভার্ডিন ইন দ্য লিভার। এবারে ওটা কি হয়, তারপরে ভেঙে যায় এবং বিলিরুবিন আর বিলিভার্ডিন পিগমেন্ট উৎপন্ন হয় কোথায়, লিভারে। অর্থাৎ ওটা বাঁচা মানে লাইফ স্প্যান 120 দিন বাঁচার পর আরবিসিটা ব্রোক করে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, দিয়ে তারপরে বিলিরুবিন আর বিলিভার্ডিন হয়ে লিভারে অ্যাকিউমুলেট করছে। তারপরে কি হচ্ছে না, ইটস ডিস্ট্রাকশনস টেক্স প্লেস ইন লিভার অ্যান্ড স্প্লিন, দেয়ারফর লিভার ইজ কল্ড গ্রেভ অফ আরবিসি। মানে ডিস্ট্রাকশন মানে আরবিসি বা লোহিত রক্তকণিকা জন্ম হওয়ার পর, মানে কাজ করার পর যখন ধ্বংসপ্রাপ্ত হয়, ধ্বংসপ্রাপ্তটা কোথায় হচ্ছে না, লিভার অ্যান্ড স্প্লিন, লিভার আর স্প্লিনে হচ্ছে। স্প্লিন মানে প্লিহা যেটাকে বলে, ওইখানে হচ্ছে। তো সেই জন্য লিভারটাকে কি বলছে না, গ্রেভ অফ আরবিসি। গ্রেভ অফ আরবি, গ্রেভ মানে কি, গ্রেভ মানে হচ্ছে কবরস্থান, মানে আরবিসিটা ওইখানে গিয়ে মারা যাচ্ছে, সেই জন্য ওটা হচ্ছে আরবিসির কবরস্থান। তো সেই জন্য লিভারকে বলা হচ্ছে গ্রেভ অফ আরবিসি, এটা খুব ইম্পর্টেন্ট, জেনে রাখো। তারপরে নেক্সট, ইট ইজ ফর্ম ইন বোন ম্যারো। বোন ম্যারোটা কি না, অস্থি মজ্জা, আমাদের হাড়ের মধ্যে যে অস্থি মজ্জা থাকে, তো সেই অস্থি মজ্জার মধ্যে কি হচ্ছে না, আমাদের আরবিসিটা তৈরি হচ্ছে, ওইখানে জন্ম হয়। অ্যাট দ্য এমব্রায়োনিক স্টেজ ইটস ফরমেশন টেক্স প্লেস ইন লিভার, মানে যখন ভ্রূণ থাকে, মানুষ যখন ভ্রূণ অবস্থায় থাকে, মানে মায়ের পেটের মধ্যে থাকে, তখন ওইখানে কি হচ্ছে, বা গর্ভাবস্থায় থাকছে, তখন কিন্তু ওর আরবিসিগুলো তৈরি হয় কিন্তু লিভারে, কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ বা জন্ম হওয়ার পর থেকে বোন ম্যারোতে হয়, অর্থাৎ অস্থিমজ্জায় ওর আরবিসিগুলো তৈরি হচ্ছে। আর লাইফ স্প্যান তো বললাম 20 দিন থেকে 120 দিন। আরবিসি ডিস্ট্রাকশন টেক্স প্লেস ইন স্প্লিন, সো ইটস কল্ড গ্রেভ অফ আরবিসি, মানে স্প্লিনও হচ্ছে, লিভারও হচ্ছে, স্প্লিনও হচ্ছে, মানে যকৃতের মধ্যেও আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, সেই জন্য এটাও হচ্ছে গ্রেভ। তারপর নেক্সট, ইট কন্টেন্স হিমোগ্লোবিন ইন হুইচ হিম ইজ আয়রন কন্টেনিং কম্পাউন্ড। হিমোগ্লোবিন তো বললাম, ওটার মধ্যে যেহেতু হিম থাকে আর আয়রন কন্টেনিং কম্পাউন্ড হয়। তারপর ডিউ টু দ্য প্রেজেন্স অফ হিমোগ্লোবিন কালার অফ ব্লাড ইজ রেড, হিমোগ্লোবিন থাকার জন্য লাল হয়। তারপরে গ্লোবিন ইজ এ প্রোটিনেসিয়াস কম্পাউন্ড হুইচ ইজ এক্সট্রিমলি ক্যাপাবল অফ কম্বাইনিং উইথ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। গ্লোবিন সম্পর্কে আগেই বলেছি, গ্লোবিন হচ্ছে একটা প্রোটিনেসিয়াস কম্পাউন্ড, মানে প্রোটিন থাকে, আর ওটা খুব ক্যাপেবল, মানে ওটা অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করতে পারে, দিয়ে অক্সি হিমোগ্লোবিন আর কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করতে পারে। ওই জন্য ওটা একটা প্রোটিন আর খুব মানে হাইলি ক্যাপেবল টু কম্বাইন উইথ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তারপর নেক্সট, দ্য আয়রন কম্পাউন্ড ফাউন্ড ইন হিমোগ্লোবিন ইজ হিমাটিন, অর্থাৎ হিমোগ্লোবিনের মধ্যে যে আয়রন কম্পাউন্ডটা পাওয়া যায় সেটা হচ্ছে কি হিমাটিন। তারপর নেক্সট, ফাংশন টু ক্যারি অক্সিজেন টু অল সেলস অফ দ্য বডি অ্যান্ড ব্রিং ব্যাক দ্য কার্বন ডাইঅক্সাইড, মানে অক্সিজেনকে শরীরের বিভিন্ন প্রান্তে ক্যারি করছে এবং কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে নিয়ে আসছে। তারপরে অ্যানিমিয়া ডিজিজ ইজ কজড ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন, মানে কি হচ্ছে, হিমোগ্লোবিন যদি কমে যায়, শরীরে হিমোগ্লোবিন কমে গেলেই অ্যানিমিয়া রোগ হয়। অ্যানিমিয়া মানে কি না, রক্তাল্পতা। অ্যানিমিয়া রোগটা যখন হয়, ওটা কি হচ্ছে, রক্ত কমে যায় বা শরীরের কালারটা মানে ফ্যাকাশে হয়ে যায়, কেননা হিমোগ্লোবিন কমে যায়, বিভিন্ন কারণে হয়, সেটা হচ্ছে অ্যানিমিয়া। মানে জেনে রাখো, হিমোগ্লোবিন কমে যাওয়াকে অ্যানিমিয়া বলে। তারপর নেক্সট, at the time of sleeping RBC is reduced by 5% and people who are at the height of মানে 4200 মিটার 4200 যেটা, তো সেটাতে হলে কি হচ্ছে না, আরবিসি ইনক্রিজ করছে 30% ইন দেম,
মানে যখন মানুষ কি হয় না ঘুমিয়ে পড়ে, মানে ঘুমন্ত অবস্থায় থাকে, তখন ওদের কি হচ্ছে আরবিসির পরিমাণটা 5% রিডিউস করে, মানে ফ্লাকচুয়েট করছে অ্যাকচুয়ালি। কিন্তু মানুষ যখন মানে অনেক উচ্চতায় ওঠে, পাহাড়ে যখন ওঠে, মানে এই যে লেখা আছে দেখো 4200 মিটার, মানে মোটামুটি 4200 মিটার, মানে পর্বত আরোহী যারা হয়, মাউন্টেনিয়ার্স যারা, পাহাড়ে ওঠার সময়, পর্বতে ওঠার সময় কি হচ্ছে না ওদের শরীরে আরবিসি ইনক্রিজ করছে। কেন ইনক্রিজ করছে না, উপরে তো হাই অল্টিচিউডে কি হয়, হাই অল্টিচিউডে অক্সিজেনের পরিমাণটা কমে যায়, তো তো সেই জন্য অক্সিজেন পরিমাণ কমে যাওয়ার জন্য ওদের শরীরে মানে বাইন্ডিং ক্যাপাসিটি বাড়ছে, মানে আরবিসির পরিমাণ বাড়ছে যাতে শ্বাস নিতে পারে, সেই জন্য এক ধরনের অ্যাডাপ্টেশন টাইপের জিনিস আর কি। তাহলে রেড ব্লাড সেলস, এই যে দেখো ছবি দেওয়া আছে, এই যে আরবিসি, এর সাইটোপ্লাজম কন্টেনিং হিমোগ্লোবিন, এই ছবিগুলো দেখতে পাচ্ছ যে এরকম হয়, বললাম প্যাড়ার মতো, সেই রকম টাইপের বা ট্যাবলেটের মতো বলতে পারো। এরপর চলে যাচ্ছে হোয়াইট ব্লাড সেলস বা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি না, ডিফেন্ড বডি, ইমিউন সিস্টেমে হেল্প করে। ইমিউন সিস্টেম যেটা ইমিউনোলজি, তো আমাদের অনাক্রম্যতা ওইটা গড়ে তুলতে সাহায্য করছে কি না হোয়াইট ব্লাড সেলস বা ডাব্লিউবিসি। এরা হচ্ছে ফাইটার, মানে আমাদের শরীরের সোলজার বা আর্মি বলতে পারো, সেটা হচ্ছে ডাব্লিউবিসি। তো হোয়াইট ব্লাড সেলস অলসো কল লিউকোসাইট, মানে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলসকে লিউকোসাইটও বলে, লিউকোসাইটস। হোয়াইট সেলস আর দ্য বডিজ প্রাইমারি ডিফেন্স অ্যাগেনস্ট ইনফেকশন, মানে শরীরে যখন ইনফেকশন হয়ে যায় বা বাইরে থেকে কোনো আক্রমণ হয়, জীবাণু, রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এইসব ঢুকে যায়, হ্যাঁ, যখন ঢুকে যায় তখন তাদের বিরুদ্ধে অ্যাটাক গড়ে তোলে কে না ডাব্লিউবিসি, মানে এগুলো হচ্ছে সোলজারের মতো। এই যে এখন করোনা ভাইরাস অ্যাটাক করছে বিভিন্ন, এরা তো তোমরা জানছো যে করোনা ভাইরাসটা হচ্ছে এক প্রকার ভাইরাস। তো ভাইরাসটা যখন শরীরে ঢুকছে তখন প্রথমেই ওকে বাধা দিতে কারা যায়, যে এই যে এর ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল যারা ডাব্লিউবিসি, ওরা কিন্তু ম্যাক্রোফাজ, এরা বাধা দিতে যায়, দিয়ে ওটাকে এনগালফ করে ফেলে, মানে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুগুলোকে খেয়ে ফেলে। তো এরকমভাবে ইনফেকশনের হাত থেকে আমাদের শরীরকে বাঁচাতে সাহায্য করে। কিন্তু যখন একটা লিমিটের মানে এক্সিড করে যায়, লিমিট ক্রস করে যায়, তখন আমাদেরকে ওষুধ খেতে হয়, মেডিকেল ট্রিটমেন্ট করাতে হয়। তখন ডাব্লিউবিসিগুলো আর ন্যাচারালি পারে না মানে ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলোকে মারতে। দে ক্যান মুভ আউট অফ দ্য ব্লাড স্ট্রিম অ্যান্ড রিচ টিস্যুজ টু ফাইট ইনফেকশন, মানে যখন কোনো জায়গায় কেটে যায়, ধরো জীবাণু ঢুকছে, তখন কি করে না ওরা মেন ব্লাড স্ট্রিম মানে রক্তের স্রোত থেকে ওই জায়গায় পৌঁছে যায়, দিয়ে পৌঁছে গিয়ে মানে ইনফেকশনের সাথে ফাইট করে, যে ওই যে ইনফেকশন জীবাণুগুলো ঢুকছে, জীবাণুর সাথে ফাইট করে বা লড়াই করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। ফ্যাগোসাইটোসিস মানে কি করে না ওইটা চলে যায়, দিয়ে ওখানে একটা মানে একটা ইয়ে তৈরি হয়, মানে মুখের মতো জিনিস তৈরি হয়, যেটাকে আমরা কি বলি অ্যামিবার ক্ষেত্রে ক্ষণপদ, মানে তোমার সিউডোপড, তো ওইরকম টাইপের জিনিস তৈরি হয়, প্রবর্ধক, দিয়ে ওইখানে জীবাণুটা ঢুকে যায়, ভাইরাস বা ব্যাকটেরিয়াটা ঢুকে যায়, দিয়ে ওটাকে খেয়ে ফেলে ওই মানে সেলটা, ডাব্লিউবিসিটা। দে আর এসেন্সিয়াল ফর গুড হেলথ, মানে একটা ভালো শরীর স্বাস্থ্য বা ভালো শরীর স্বাস্থ্য ঠিক থাকার জন্য ডাব্লিউবিসি দরকার, কেননা ও তো ফাইট করছে, ইনফেকশনের হাত থেকে আমাদের শরীরকে বাঁচাচ্ছে। এই যে এইখানে একটা জিনিস, যে আমি যে আগে বললাম, ধরো আগে বলে দিই, পড়িয়ে দিই, তারপরে বলছি। এই যে হোয়াইট ব্লাড সেলস হ্যাভ নিউক্লি অ্যান্ড আর অলসো মেড ইন দ্য বোন ম্যারো, মানে ডাব্লিউবিসিটাও মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে, আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, আমি আগেই বলেছি, কিন্তু ডাব্লিউবিসির মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে। আর ওটা কোথায় তৈরি হয় না বোন ম্যারো, বোন ম্যারো অর্থাৎ একই রকম অস্থিমজ্জাতেই তৈরি হয়। ইটস ফরমেশন টেক্স প্লেস ইন বোন ম্যারো, বোন ম্যারো মানে যে কোনো আমাদের মেরুদণ্ড হয় সেরকম হাড়, সেরকম তার মধ্যে যে বোন ম্যারো থাকে বা অস্থিমজ্জা থাকে তার মধ্যে ওটা তৈরি হয়। আর কি হয় লিম্ফ নোড অ্যান্ড সামটাইমস ইন দ্য লিভার অ্যান্ড স্প্লিন, মানে কোনো কোনো সময় লিম্ফ নোড অর্থাৎ যে তোমার লসিকা যে ইয়ে হয় লিম্ফ নোড যেটাকে বলে, তো সেখানেও তৈরি হয়, আর কোনো কোনো লিভার স্প্লিনও তৈরি হয়, অর্থাৎ যকৃত আর প্লীহাতেও তৈরি হয়। লাইফ স্প্যান কত না 5 to 20 days, মোটামুটি 5 থেকে 20 দিন এটা বাঁচে। আর দ্য নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট ইন দ্য ডাব্লিউবিসি, মানে হোয়াইট ব্লাড সেলস, মানে যেটা ডাব্লিউবিসি বলে শ্বেত রক্তকণিকা, ওটার মধ্যে কি হয় না নিউক্লিয়াস কিন্তু প্রেজেন্ট থাকে, হ্যাঁ। আর ফাংশন টু প্রোটেক্ট দ্য বডি ফ্রম দ্য ডিজিজ, মানে বিভিন্ন রোগের হাত থেকে ও কি করছে না আমাদের শরীরকে বাঁচাচ্ছে, মানে রোগের হাত থেকে শরীরকে মানে প্রোটেক্ট করে। দ্য রেশিও অফ আরবিসি অ্যান্ড ডাব্লিউবিসি এজ 600:1, মানে এটা কি 600:1, মানে আমাদের শরীরে যে আরবিসির পরিমাণটা অনেক বেশি থাকে, হ্যাঁ, লোহিত রক্তকণিকার পরিমাণ অনেক বেশি থাকে, ডাব্লিউবিসিটা কম থাকে, তো ওদের মোটামুটি অনুপাতটা হচ্ছে গিয়ে 600:1। মানে কীরকম
মোটামুটি যেমন বলতে পারি যে আমাদের প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে কি থাকে না, প্রতি মাইক্রোলিটার রক্তে মোটামুটি 5 মিলিয়ন বা 50 লক্ষ লোহিত রক্তকণিকা থাকে, আর স্ত্রীলোকের থাকে মোটামুটি 4.5 মিলিয়ন বা 45 লক্ষ। অর্থাৎ পুরুষদের শরীরে মোটামুটি 50 লক্ষ, আর স্ত্রীলোকের শরীরে মোটামুটি 45 লক্ষ আমাদের আরবিসি থাকে। সে তুলনায় কিন্তু ডাব্লিউবিসির পরিমাণটা অনেক কম থাকে। হ্যাঁ, শ্বেত রক্তকণিকার পরিমাণটা হচ্ছে মোটামুটি কিন্তু 1 মাইক্রোলিটারে 6,000 থেকে 8,000 মাত্র, মানে প্রতি মাইক্রোলিটার রক্তে মাত্র 6,000 থেকে 8,000 থাকে। সেই জন্য তাদের ওইরকম হয়, মানে 600:1 বা 700:1 এরকম ওদের ইয়েটা হয়, মানে অনুপাতটা হয়। মানে আরবিসির পরিমাণ অনেক বেশি, ডাব্লিউবিসির পরিমাণ অনেক কম। তারপর কি হচ্ছে, ইট কনসিস্ট অফ গ্র্যানুলোসাইট অ্যান্ড গ্র্যানুলোসাইট। আগেই বললাম গ্র্যানুলোসাইট আর গ্র্যানুলোসাইট, মানে দানা যুক্ত শ্বেতকণিকা আর দানাবিহীন শ্বেতকণিকা। দানা যুক্তর মধ্যে বেসোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, আর দানাবিহীনের মধ্যে মনোসাইট, লিম্ফোসাইট থাকছে। আগেই বলে দিয়েছি। গ্র্যানুলোসাইট কনসিস্ট অফ নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, যেটা বললাম। এখানে ছবি দেওয়া আছে, মনোসাইট, ইউসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, নিউট্রোফিল। এই ছবিগুলো তো আগেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, ওইটাই। এবার নেক্সট, প্লেটলেটস বা অনুচক্রিকা, রেসপন্সিবল ফর ক্লটিং, ব্লাড ক্লটিং, মানে রক্ত তঞ্চনে সাহায্য করে। তো এটা কি হচ্ছে না, প্লেটলেটস আর দ্য সেলস দ্যাট সার্কুলেট উইদিন আওয়ার ব্লাড অ্যান্ড বাইন্ড টুগেদার হোয়েন দে রিকগনাইজ ড্যামেজড, কি বলে, ড্যামেজড blood vessels. Platelets are the cells that circulate within our blood and bind together when they recognize damaged blood cells. মানে ওরা কি করছে, মানে কোষের থাকছে প্লেটলেটস, মানে এক প্রকার মানে কোষ, ওইগুলো রক্তের মধ্যে থাকে, ব্লাড সেলস, যা রক্তের মধ্যে সার্কুলেট করে, আর কি করছে, মানে একসাথে বাইন্ড করছে। বাইন্ড করার পরে যে আমাদের যে ড্যামেজ ব্লাড সেল, মানে রক্ত ও কোনো ব্লাড ভেসেলে যখন হচ্ছে, কেটে যাচ্ছে, মানে রক্তপাত হয়, তো রক্তপাত থেকে আমাদেরকে কে বাঁচায়, কে না, প্লেটলেটস। ফাউন্ড অনলি ইন দ্য ব্লাড অফ হিউম্যান অ্যান্ড আদার ম্যামলস, মানে শুধুমাত্র মানুষ এবং স্তন্যপায়ী প্রাণীদের শরীরেই কিন্তু পাওয়া যায়, অন্যান্য প্রাণীদের শরীরে কিন্তু এটা পাওয়া যাচ্ছে না। মানে শুধুমাত্র হিউম্যান, মানে মানুষ এবং বিভিন্ন অন্যান্য ম্যামলসের শরীরে পাওয়া যাচ্ছে। দ্য নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট ইন ইট, এটার মধ্যেও কিন্তু নিউক্লিয়াসটা থাকছে না। প্লেটলেটস বা অনুচক্রিকার মধ্যেও কিন্তু নিউক্লিয়াসটা থাকছে না। ইটস ফরমেশন টেক্স প্লেস ইন দ্য বোন ম্যারো, এটাও কিন্তু বোন ম্যারো, অর্থাৎ অস্থিমজ্জার মধ্যেই এটাও তৈরি হচ্ছে, সেম জিনিস। আর লাইফ স্প্যান হচ্ছে 3 to 5 দিন, মোটামুটি 3 থেকে 5 দিন কিন্তু এটা বাঁচে, এটা আরও কম বাঁচে। দেখো মোটামুটি ওই 3 থেকে 5 দিন, বা 5 থেকে বড় জন্য 9 দিনও হতে পারে, খুব কম দিন বাঁচে এটা। আর এই ডায়াজ ইন দ্য স্প্লিন, এটাও ওই স্প্লিন বা তোমার প্লিহার মধ্যেই এটা মারা যাচ্ছে। আর ফাংশন কি, টু হেল্প ইন ক্লটিং অফ ব্লাড, মানে রক্ত তঞ্চনে এটা সাহায্য করে। এবার কি হচ্ছে, প্লেটলেটসের কাজগুলো জানলে এটা কীরকম করে, কি রক্ত তঞ্চনে সাহায্য করে, বা রক্ত তঞ্চন বা ব্লাড কোয়াগুলেশনের ফাংশনটা আমরা দেখে নেবো, যে মেকানিজমটা দেখে নেবো যে কী করে হচ্ছে। এই যে ফলোয়িং রিয়াকশনস টেক্স প্লেস ডিউরিং ক্লটিং, থ্রম্বোপ্লাস্টিন প্লাস প্রথম্বিন প্লাস ক্যালসিয়াম সমান থ্রম্বিন। মানে এক প্রকার জিনিসটাকে আমি খুব ইজিলি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা অ্যাকচুয়ালি কী হচ্ছে। যে এই যে দেখো, এই যে কি লেখা আছে না, থ্রম্বোপ্লাস্টিন। এই যে থ্রম্বোপ্লাস্টিন, ওই জিনিসটা কি, যখন কোনো জায়গা যখন কেটে যায়, মানে কোনো ইনজিওর্ড টিস্যু যখন ইনজিওর্ড হয়ে যায়, বা কোনো জায়গার টিস্যু যখন কেটে যাচ্ছে, তখন কি হচ্ছে, আঘাতপ্রাপ্ত স্থান, ওইখান থেকে কি হচ্ছে না, থ্রম্বোপ্লাস্টিন সিক্রেশন হচ্ছে। মানে থ্রম্বোপ্লাস্টিন যে সিক্রেশন হচ্ছে, ওই যে মানে প্লেটলেটস কিন্তু হেল্প করছে এখানে। হ্যাঁ, তোমার প্লেটলেটসটা হেল্প করছে, মানে প্লেটলেটস থেকেও কিন্তু ওটা হচ্ছে, মানে প্লেটলেটস থেকেও কিন্তু থ্রম্বোপ্লাস্টিনটা সিক্রেশনটা হচ্ছে। তো ওটা কী করছে, যে ওই যে থ্রম্বোপ্লাস্টিনটা সিক্রেশন হচ্ছে, ও কী করে, ওইখানে যে ক্যালসিয়াম আয়ন থাকে, ক্যালসিয়াম আয়ন, সেই ক্যালসিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে প্রোথ্রম্বিনেজ তৈরি করছে, বা প্রোথ্রম্বিন তৈরি করছে। মানে ওই জিনিসটা কি করছে, থ্রম্বোপ্লাস্টিন সিক্রেশন হলো, কোনো জায়গায় কেটে গেছে ভাঙ্গা টিস্যু থেকে এবং প্লেটলেটস থেকে থ্রম্বোপ্লাস্টিন সিক্রেশন হলো। সেই থ্রম্বোপ্লাস্টিন কি করলো না, ক্যালসিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে প্রোথ্রম্বিন তৈরি করলো, আর একটা প্রোথ্রম্বিনেজ এনজাইমও তৈরি করে, প্রোথ্রম্বিনেজ। তো এরপরে কি হচ্ছে, সেই সেকেন্ড স্টেপে কি হচ্ছে, ওইখানে একটা প্রোথ্রম্বিনেজ যেটা এনজাইমটা যেটা বললাম প্রোথ্রম্বিনেজ, ও কি করছে, ওখানে হেপারিনের ক্রিয়াটাকে বিনষ্ট করে দিচ্ছে। হেপারিন কি করে, হেপারিন হচ্ছে আমাদের রক্তের মধ্যে থাকে, আমাদের রক্ত তঞ্চন হতে বাধা দেয়, মানে আমাদের শরীরের মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে তো প্রবলেম হয়ে যাবে, ওইটাকে বাধা দেয় কে না, হেপারিন।
তো হেপারিনটাকে আটকে দিচ্ছে, সেই প্রোথ্রম্বিন কি করছে না প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে থ্রম্বিনে পরিণত হচ্ছে। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, প্রথমে কেটে যাওয়া থেকে থ্রম্বোপ্লাস্টিন সিক্রেশন হলো, থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে প্রোথ্রম্বিনেজ এনজাইম তৈরি করলো, সেই প্রোথ্রম্বিনেজ এনজাইম প্রোথ্রম্বিনের সঙ্গে যুক্ত হয়ে থ্রম্বিন তৈরি করছে। থ্রম্বিন হওয়ার পরে কি হচ্ছে না অ্যাট লাস্ট ওই থ্রম্বিন ফাইব্রিনোজেন মানে ফাইব্রিনোজেনের সাথে যুক্ত হয়ে ফাইব্রিন তৈরি করে। ফাইব্রিন এক প্রকার মানে অদ্রব্য জালকের মতো তৈরি করে, নেটওয়ার্ক তৈরি করে জালের মতো। সেই জালকে কি হয় না ব্লাড কর্পাসেলগুলো আটকে যায়, বা এই যে রক্তের কোষগুলো, এই যে ফাইব্রিন প্লাস ব্লাড কর্পাসেল, রক্তের যে কোষগুলো ফাইব্রিনে গিয়ে আটকে যাচ্ছে, দিয়ে ক্লট করে যাচ্ছে, জমাট বেঁধে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমাদের রক্ততঞ্চন প্রক্রিয়াটা হচ্ছে। আর এখানে কি হেল্প করছে, যে ভিটামিন কে ইজ হেল্পফুল ইন ব্লাড ক্লটিং। এই তোমরা জেনেছো ভিটামিন কে কিন্তু রক্ততঞ্চনে সাহায্য করে, কারণ ভিটামিন কে হচ্ছে এমন একটা ফ্যাক্টর যে কিন্তু আমাদের রক্ততঞ্চনে কিন্তু হেল্প করে। মানে ওটা একটা মানে ব্লাড আমাদের যে রক্ততঞ্চন যেটা ব্লাড কোয়াগুলেশন, সেখানে একটা ফ্যাক্টর মানে অ্যাজ এ ফ্যাক্টর কি ভিটামিন কেটা কিন্তু কাজ করে। হ্যাঁ, তো ঠিক আছে, এরপরে এগিয়ে যাচ্ছি নেক্সট। এখানে কিছু ছবি আছে, আমরা যে আগে এতক্ষণ যা ডিসকাস করলাম সেগুলোই ছবিগুলো। এই যে এখানে দেখো জনিত্রী কোষ, মানে জনিত্রী কোষ মানে হচ্ছে মাদার সেল। তো ওইখান থেকে কি হচ্ছে না কি করে শ্বেত কণিকাগুলো উৎপন্ন হয়, ওই জিনিসটা এখানে দেখিয়েছে যে এই জনিত্রী কোষ থাকে, ওখানে মায়োলয়েড লিম্ফয়েড জনিত্রী কোষ থাকে, ওখান থেকে মায়োলোব্লাস্ট লিম্ফোব্লাস্ট হয়, এরকম করে কোষগুলো হয়। লিম্ফোব্লাস্ট থেকে এই যে তোমার লিম্ফোব্লাস্ট থেকে তৈরি হচ্ছে লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেলগুলো, আর মাইলোব্লাস্ট থেকে তৈরি হচ্ছে ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিলগুলো। মানে এরকম করে শ্বেত রক্তকণিকাগুলো তৈরি হয় কোথাও না বোন ম্যারোতে। ওইটা দেখিয়েছে লোহিত রক্তকণিকাগুলো কি করে তৈরি হয়, ওই একইভাবে বোন ম্যারোর মধ্যে ওটা তৈরি হয়েছে। হিমোসাইটোব্লাস্ট থেকে প্রোএরিথ্রোব্লাস্ট, মানে এরকম করে নর্মোব্লাস্ট হয়ে আলটিমেটলি লোহিত রক্তকণিকাগুলো তৈরি হয়। মানে এরকম করে লোহিত রক্তকণিকাও তৈরি হয়। আর এটা হচ্ছে অনুচক্রিকা, সেম জিনিস। ওই তিনটে ব্লাড কর্পাসেল কি করে তৈরি হয় ওই জিনিসটা জাস্ট দেখিয়ে দিয়েছি। এখানেও হিমোপয়েটিক যে জনিত্রী কোষ, সেখান থেকে প্রো মেগাক্যারিওসাইট এরকম করে অনুচক্রিকাটা এখানেও তৈরি হচ্ছে। এবারে স্টাডি অফ ব্লাড বা হিমাটোলজি। ব্লাড বা রক্ত সম্পর্কে যেখানে পড়াশোনা করা হয় মেডিকেল সায়েন্সের যে শাখায়, বা বায়োলজিক্যাল সায়েন্স, মানে বায়োলজিক্যাল সায়েন্স আর মেডিকেল সায়েন্স দুটোই একে অপরের মানে একটা কয়েনের দুটো পিঠ। মানে একটা দিকটা হচ্ছে যেমন বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স, ওই কয়েনের অপর দিকটা হচ্ছে মেডিকেল সায়েন্স। তো দুটোতেই এখানে বলা হচ্ছে যে হিমাটোলজি, মানে ব্লাড নিয়ে যেখানে পড়াশোনা করা হয় সেই জিনিসটাকে কি বলে না হিমাটোলজি। এবারে ব্লাড ডোনার অ্যান্ড রিসিভার আর ব্লাড ডাইপশনের মানে ওইটা সম্পর্কে ডিসকাস করা হবে। তো ব্লাড গ্রুপিংস, এখানে একটা জিনিস বলতে ব্লাড টাইপস আর ইনহেরিটেড, অর্থাৎ যে রক্তের যে বিভিন্ন ধরনের গ্রুপগুলো হয় এগুলো কিন্তু ইনহেরিটেড, মানে আমাদের জন্মগতভাবে এগুলো আসে। এবারে ব্লাড গ্রুপিংসটা কি জিনিস, যে রক্তের মধ্যে বিভিন্ন গ্রুপ থাকে, তো যে ব্লাড গ্রুপ থাকে আমরা জানি এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ, ও গ্রুপ, অর্থাৎ এ পজিটিভ, এ নেগেটিভ, এই যে বিভিন্ন গ্রুপগুলো থাকে এইগুলো হচ্ছে ব্লাড গ্রুপিং। তো ব্লাড গ্রুপিংয়ের জনককে, ফাদার অফ ব্লাড গ্রুপিং না কার্ল ল্যান্ডস্টেইনারই প্রথম ব্লাড গ্রুপ সম্পর্কে বলেছিলেন, ব্লাড গ্রুপের ধারণা দিয়েছিলেন। তো তিনি কি করেন না এ, বি আর ও ব্লাড গ্রুপ তিনি আবিষ্কার করেছিলেন। আর পরে ডিকেস্টেলো আর স্টোলে ডিসকভার্ড এ বি ব্লাড গ্রুপ, মানে ডিকেস্টেলো স্টাল দুজন সায়েন্টিস্ট এ বি ব্লাড গ্রুপ ডিসকাস করেছিলেন, আর প্রথমে কার্ল ল্যান্ডস্টেইনার করেছিলেন কি না এ, বি আর ও ব্লাড গ্রুপ মানে আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, তো ওইখানে আমরা বলবো মেনলি হচ্ছে যদি বলা হয় যে ফাদার অফ ব্লাড গ্রুপিং, তো সেটা হবে কার্ল ল্যান্ডস্টেইনার, অর্থাৎ কার্ল ল্যান্ডস্টেইনারই প্রথম ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। এবার নেক্সট ব্লাড গ্রুপ তো বললাম, মানে 1900 সালে ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেছিলেন, আর তিনি এটার জন্য নোবেল প্রাইজও পান। নোবেল প্রাইজ তিনি পেয়েছিলেন মেডিকেল সায়েন্সের শাখায়, মানে যে কোনো ওই যে ফিজিওলজি অ্যান্ড মেডিসিন বলে যে একটা নোবেল দেওয়া হয় সেইখানে তিনি নোবেল পান এই ব্লাড গ্রুপ আবিষ্কার করার জন্য 1930 সালে।
The main reason behind the difference in the blood of the human is the glycoprotein which is found in red blood corpuscles called an antigen. এক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে। গ্লাইকোপ্রোটিনটা কোথায় থাকে না আমাদের যে ইয়েতে থাকে ওই রেড ব্লাড কর্পাসেলস, ওইখানে রেড ব্লাড কর্পাসেলের বাইরে প্লাজমা মেমব্রেন যেটা সেল মেমব্রেন, তো সেই প্লাজমা মেমব্রেনে এক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে, মানে এক ধরনের প্রোটিন থাকে। সেটা কি না ওইগুলোকে বলে অ্যান্টিজেন। তো এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি বোঝাবো, অ্যান্টিজেন অ্যান্টিবডি না বুঝলে ওই ব্লাড গ্রুপিংটা বোঝা যাবে না। তো এখানে কি হয়, দ্য অ্যান্টিজেন ইজ অফ টু টাইপস, অ্যান্টিজেন এ আর অ্যান্টিজেন বি, দু ধরনের অ্যান্টিজেন থাকে। হ্যাঁ, অ্যান্টিজেন এ থাকে আর অ্যান্টিজেন বি থাকে। On the basis of the presence of antigen or glycoprotein, there is 4 groups of blood in human. মানে ওই অ্যান্টিজেন আর গ্লাইকোপ্রোটিনের প্রেজেন্স অনুসারে চারটে ব্লাড গ্রুপ হয় হিউম্যানে। চারটে ব্লাড গ্রুপ কি কি না এ বি আর ও তো বললাম, মানে যেখানে শুধুমাত্র এ অ্যান্টিজেন থাকছে সেটা হচ্ছে ব্লাড গ্রুপ এ, কিন্তু ওখানে কিন্তু কোনো ইয়ে থাকছে না, শুধুমাত্র অ্যান্টিজেন এ থাকছে। অ্যান্টিজেন এ যেখানে থাকছে সেটা হচ্ছে ব্লাড গ্রুপ এ। এর কন্টেস্ট অ্যান্টিজেন বি, মানে অ্যান্টিজেন বি যখন থাকছে সেটা হচ্ছে ব্লাড গ্রুপ বি। আর যেখানে অ্যান্টিজেন এ বি দুটোই থাকছে সেটা হচ্ছে গিয়ে ব্লাড গ্রুপ এ বি। আর যেখানে কোনো অ্যান্টিজেন থাকে না সেটা হচ্ছে ব্লাড গ্রুপ ও। তো এখানে শুধুমাত্র অ্যান্টিজেন না, অ্যান্টিবডিরও ব্যাপার আছে। তো অ্যান্টিজেন অ্যান্টিবডি জিনিসটা কি না, অ্যান্টিজেনের বিপরীতে তৈরি হয় অ্যান্টিবডি। তো অ্যান্টিজেন যেমন এ হয় তেমনি হয়, মানে বলে দিচ্ছি, মানে ব্লাড গ্রুপ এতে কি থাকে না এ অ্যান্টিজেন থাকে, বিটা অ্যান্টিবডি থাকে। ব্লাড গ্রুপ বিতে কি থাকে না বি অ্যান্টিজেন থাকে, আলফা অ্যান্টিবডি থাকে। আর এ বি ব্লাড গ্রুপে কি থাকে, এ বি দুটো অ্যান্টিজেনই থাকে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না। আর ও ব্লাড গ্রুপে কি হয়, কোনো অ্যান্টিজেন থাকে না কিন্তু আলফা বিটা দুটো অ্যান্টিবডিই থাকে। An opposite type of protein is found in blood plasma, যে অ্যান্টিবডি ওইটা জিনিসটাই বলেছে, দিস ইজ কল্ড অ্যান অ্যান্টিবডি। দিস অলসো অফ টু টাইপস, অ্যান্টিবডি এ আর অ্যান্টিবডি বি। মানে এ বি না, এটা হচ্ছে আলফা বিটা। হ্যাঁ, এটা অ্যান্টিবডি এ বি লেখা আছে তো ওটা হবে আলফা বিটা, মানে অ্যান্টিজেন হয় এ বি আর অ্যান্টিবডি হয় আলফা বিটা। এবারে ব্লাড গ্রুপ ও ইজ কল্ড আ ইউনিভার্সাল ডোনার বিকজ ইট ডাজ নট কন্টেন এনি অ্যান্টিজেন। মানে ব্লাড গ্রুপ ও হচ্ছে কি ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল ডোনার কীরকম, এটার মধ্যে ইট ডাজ নট কন্টেন এনি অ্যান্টিজেন। মানে ও তো বললাম ও ব্লাড গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেন থাকে না কিন্তু দুটো অ্যান্টিবডি থাকে, আলফা বিটা দু রকমের অ্যান্টিবডি কিন্তু থাকে। আবার এবি ইজ কল্ড ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। ইউনিভার্সাল রেসিপিয়েন্ট মানে হচ্ছে সার্বজনীন গ্রহীতা। অর্থাৎ ওখানে কী হচ্ছে না এবি ব্লাড গ্রুপের মধ্যে কি হচ্ছে না দুটো অ্যান্টিজেনই থাকছে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকছে না। অর্থাৎ এ বি দুটো অ্যান্টিজেনই থাকছে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকছে না। আবার ও গ্রুপের মধ্যে দুটো অ্যান্টিবডি থাকছে, মানে আলফা বিটা দুটো অ্যান্টিবডি থাকছে কিন্তু কোনো অ্যান্টিজেন থাকছে না, জিনিসটা হচ্ছে। আর এবার কী হচ্ছে, হেপারিন ইজ অ্যান অ্যান্টিকোয়াগুল্যান্ট। মানে যে হেপারিন তাকেই বলেছি, ব্লাডে হেপারিন বলে একটা জিনিস থাকে যেটা অ্যান্টিকোয়াগুল্যান্ট, রক্ত তঞ্চন হতে দেয় না, মানে আমাদের শরীরের ভেতরে যাতে না রক্ত জমাট বেঁধে যায় সেই কাজে হেল্প করে কে না হেপারিন। ওটা কী থাকে, রক্তে প্রেজেন্ট থাকে আর যাতে স্মুথ ব্লাড ফ্লো হয় সেটাতে হেল্প করে। এবারে ব্লাড গ্রুপ এ বি ও ক্যান ডোনেট টু, ওটা বললাম। এ ব্লাড গ্রুপ কী করে, এ ব্লাড গ্রুপের মধ্যে কি থাকে, এ আর এ বি দুটো জিনিস থাকে। আর কি হয় মানে কার কাছ থেকে নিতে পারো জিনিসটা বলেছি। ব্লাড গ্রুপ যার মধ্যে এ ব্লাড গ্রুপ থাকে ও কি করে না যার এ ব্লাড গ্রুপ আর এ বি ব্লাড গ্রুপ তাদেরকে রক্ত দিতে পারে, আর নিতে পারে কার কাছ থেকে, এ আর ও এর কাছ থেকে। মানে এ ব্লাড গ্রুপ কি বললাম না, এ বি ব্লাড গ্রুপ হচ্ছে সার্বজনীন গ্রহীতা আর ও ব্লাড গ্রুপ হচ্ছে সার্বজনীন দাতা। মানে ও ব্লাড গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে আর এ বি সবার কাছ থেকে রক্ত নিতে পারে। তো এখানে কী হচ্ছে, যে এ ব্লাড গ্রুপ সে একেও দিতে পারে আবার এ বিকেও দিতে পারে, আর নিতে পারে কার কাছ থেকে, এর কাছ থেকে, ও এর কাছ থেকে। মানে এ তো একে দিতে পারবেই, এর কাছ থেকে নিতে পারবে, কিন্তু তার সাথে এ বিকে দিতেও পারছে কারণ এ বি তো সবার কাছ থেকে নেয়, আর ওর কাছ থেকে নিতেও পারছে কারণ ও সবাইকে দেয়। বি এর তাই, বি ব্লাড গ্রুপ মানে দেয় কাকে, ক্যান ডোনেট টু বি আর এ বি, আর নেয় কার কাছ থেকে না বি আর ও এর কাছ থেকে। এ বিও সেরকম দেয় কাকে না এ বিকে, আর নেয় এ বি ও চারজনের কাছ থেকে। তেমনি ও কি করে দেয় কাকে না এ বি ও চারজনকে দেয় আর নেয় শুধুমাত্র ও এর কাছ থেকে। এবারে আরএইচ ফ্যাক্টর বা রিসেস ফ্যাক্টর।
আরএইচ ফ্যাক্টরটা কি জিনিস? ইট ইজ এ ব্লাড অ্যান্টিজেন ফাউন্ড ইন আরবিসি। এই জিনিসটা কি? আরএইচ ফ্যাক্টর, ইট ইজ এ ব্লাড অ্যান্টিজেন ফাউন্ড ইন আরবিসি। এটা কি হয় না, এই যে আরএইচ ফ্যাক্টরটা থাকে এটা শুধুমাত্র আরবিসির মধ্যেই পাওয়া যায়। এটা কি, যে রিসেস নামে একটা বানর ছিল, ওই রিসেস বানরের শরীরে প্রথম পাওয়া গেছিল, সেই জন্য এটাকে বলা হয় রিসেস ফ্যাক্টর। এটা ইন্ডিয়ান মাঙ্কি, হ্যাঁ, রিসেস মাঙ্কি। রিসেস মাঙ্কি শরীরে পাওয়া যাওয়ার জন্য এটা হচ্ছে রিসেস ফ্যাক্টর। এটা এক ধরনের অ্যান্টিজেন, ওটা আরবিসির শরীরে থাকে। আর এ পার্সন ক্যান বি আরএইচ পজিটিভ অর আরএইচ নেগেটিভ ডিপেন্ডিং আপন দ্য প্রেজেন্স অফ আরএইচ ইন আরবিসি। মানে অর্থাৎ আরএইচ আরএইচ ফ্যাক্টর, আরএইচ পজিটিভ কোন কী হয় না আরএইচ নেগেটিভ কী হয় না আরবিসি, অর্থাৎ মানে রেড ব্লাড সেল, যেটা রেড ব্লাড সেলের মধ্যে যদি ওই আরএইচ প্রোটিনটা যদি আরবিসির প্লাজমা মেমব্রেনের উপরে থাকে তাহলে হবে আরএইচ পজিটিভ। আর যার যার শরীরে মানে ওইটা থাকবে না, আরএইচ প্রোটিনটা থাকবে না বা আরএইচ অ্যান্টিজেনটা থাকবে না, সেটা হবে আরএইচ নেগেটিভ। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে মানে একটা বেসিক জিনিস। তো আরএইচ পজিটিভ কি, ক্যান রিসিভ ব্লাড ফ্রম বোথ আরএইচ পজিটিভ অ্যান্ড আরএইচ নেগেটিভ। মানে আরএইচ পজিটিভ মানে যার শরীরে মানে কি বলবো, ওই যে প্রোটিনটা আরএইচ প্রোটিন, রিসেস প্রোটিনটা বা রিসেস অ্যান্টিজেনটা যার শরীরে থাকে সে হবে আরএইচ পজিটিভ। মানে একটা জিনিস বলে দিই যে আমাদের ইন্ডিয়াতে 95% লোকের শরীরে আরএইচ পজিটিভ, মানে ওই যে আরএইচ ফ্যাক্টরটা পজিটিভ, মানে আরএইচ ফ্যাক্টর থাকে। আর বাকি 5% লোকের শরীরে আরএইচ ফ্যাক্টর থাকে না, ওই জন্য ওটা হচ্ছে আরএইচ নেগেটিভ। তো ধরো কারো ব্লাড গ্রুপ হচ্ছে এ, তো এ গ্রুপের রক্ত, আর তার শরীরে হয়তো আরএইচ ফ্যাক্টরটা পজিটিভ, তাহলে তার ব্লাড গ্রুপ হবে এ পজিটিভ। আর যার হয়তো ব্লাড গ্রুপ হবে এ কিন্তু আরএইচ ফ্যাক্টরটা নেগেটিভ হবে, সে হবে আরএইচ নেগেটিভ, মানে এ নেগেটিভ। অর্থাৎ পজিটিভ নেগেটিভগুলো এরকম করে হয়। যার শরীরে আরএইচ ফ্যাক্টর থাকবে সে হবে পজিটিভ, সেটা যদি এ গ্রুপের রক্তে আরএইচ ফ্যাক্টর পজিটিভ হয় এ পজিটিভ, বি গ্রুপের রক্তে আরএইচ ফ্যাক্টর পজিটিভ হয় বি পজিটিভ, এবি গ্রুপের রক্তে আরএইচ ফ্যাক্টর পজিটিভ হয় এবি পজিটিভ, ও পজিটিভ, এরকম করা হয়। আর না থাকলে নেগেটিভ হয়। মানে 5% লোকেরই একমাত্র নেগেটিভ আসে, বাকি 95% লোকেরই আরএইচ পজিটিভ আসে। তাহলে বুঝলে জিনিসগুলো কি, আরএইচ ফ্যাক্টর জিনিসটা কি। আরেকটা জিনিস বলে দিই, আর এই পজিটিভ নেগেটিভের ব্যাপারে আরেকটা জিনিস বলে দিই, হ্যাঁ, যে এই আজকে আমি শুধু ব্লাড নিয়ে ডিসকাশন করব, মানে শুধুমাত্র রক্তের গ্রুপ আর রক্তের বিভিন্ন রকমের রোগ যেগুলো হয় ডিসকাস করে দিচ্ছি। আর ব্লাড সার্কুলেটরি সিস্টেম সেটা পরের দিন ডিসকাস করে দেবো, কারণ এটা অনেক বড় চ্যাপ্টার। তো ব্লাড এবং ব্লাড সার্কুলেটরি সিস্টেম দুটো একসাথে ডিসকাস করতে গেলে মানে একসাথে করা যাবে না, অনেক বড় ব্যাপার। সেই জন্য শুধুমাত্র ব্লাড সার্কুলেটরি সিস্টেম না হার্ট, আর্টারি, ভেন, ওগুলো আমি নেক্সট দিন করাবো। আজকে শুধু ব্লাড পার্টটা বা ব্লাড গ্রুপ পর্যন্ত রোগগুলো করে দিচ্ছি। এবার কি হচ্ছে না আরএইচ ফ্যাক্টর, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এই জিনিসটা কি না একটা জিনিস দেখাবো তোমাদেরকে। যে যদি কোনো বাচ্চা যখন ভ্রূণ অবস্থায় থাকে, মানে যখন মায়ের পেটে মানে গর্ভের মধ্যে যখন থাকে, এবার সাপোজ ওর বাবার রক্ত হচ্ছে আরএইচ পজিটিভ, মানে ওর বাবার রক্ত হচ্ছে এ পজিটিভ আর মায়ের রক্ত হচ্ছে এ নেগেটিভ, তাহলে কি হয় না ওই বাচ্চাটার রক্ত অটোমেটিক পজিটিভ আসবে, মানে আরএইচ পজিটিভই আসবে। কারণ কি হয় না পজিটিভ আরএইচ ফ্যাক্টরটা সবসময় প্রকট, মানে পজিটিভ আর নেগেটিভ মিলন হলেও বাচ্চা সবসময় পজিটিভই হয়। কিন্তু দুজনের পজিটিভ হলে আলাদা ব্যাপার ছিল, দুজনের নেগেটিভ হলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু একজনের পজিটিভ আর একজনের নেগেটিভ, তো তখন বাচ্চাটা অটোমেটিক পজিটিভ চলে আসে। তো তখন কি হয় না ওই ওর তো বাচ্চার পজিটিভ আর মায়ের নেগেটিভ, সেই জন্য মায়ের যে নেগেটিভ রক্ত তার মায়ের এর যে পজিটিভ আছে, তো বাচ্চার পজিটিভ আছে, তো তার বিরুদ্ধে মায়ের শরীরে একটা অ্যান্টিবডি তৈরি করে। তো সেই অ্যান্টিবডিটা বাচ্চার শরীরের মানে রক্তের ক্ষতি করে দেয় এবং রক্তের পরিমাণটা রক্তাল্পতায় ভোগে, ওর আরবিসিগুলোকে ফাটিয়ে দেয়, নষ্ট করে দেয়, দিয়ে বাচ্চার প্রচণ্ড ক্ষতি করে। এই জিনিসটাকে বলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই জিনিসটা কি হয়, যদি প্রথম সন্তান হলে তাও বাঁচা যায়, অনেক সময় দ্বিতীয় সন্তান হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই জন্য যদি মানে এটা কি হয় না পুরুষের যদি পজিটিভ থাকে তার স্ত্রীর যদি নেগেটিভ হয়, এটা অনেক সময় বিপজ্জনক হতে পারে। এই জিনিসটাই হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এখানে ছবিটাও দেখিয়ে দেবো আমি, এই যে এখানে দেখিয়ে দিই, এই যে ফার্স্ট প্রেগন্যান্সি, এখানে প্রথম সন্তানের বিশেষ ক্ষতি হবে না কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষতি হয়। এরকমভাবে আরএইচ ফ্যাক্টর যে আরএইচ ফ্যাক্টরটা থাকে এরকমভাবে ও কিন্তু প্রবলেম ক্রিয়েট করে, কিন্তু যেটা বললাম সেই জিনিসটাই। আর এখানে এই যে ব্লাড গ্রুপ সম্পর্কে যেটা বলেছি, এ বি ও,
এখানে একদম জেনোটাইপ কীরকম দেওয়া আছে, এ গ্রুপের রক্তে এ অ্যান্টিজেন থাকে, বিটা অ্যান্টিবডি থাকে, বি গ্রুপের রক্তে বি অ্যান্টিজেন থাকে, আলফা অ্যান্টিবডি থাকে, এ বি গ্রুপের রক্তে এ বি অ্যান্টিজেন থাকে, কোনো অ্যান্টিবডি থাকে না, আর ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু আলফা বিটা দুটো অ্যান্টিবডি থাকে। আর দান করতে পারে, গ্রহণ করতে পারে, এগুলো তো বললাম। এই যে অ্যাগ্লুটিনোজেন উৎপত্তি অনুসারে রক্তের গ্রুপ, মানে ওই অ্যান্টিজেন আর অ্যান্টিবডিগুলো কীরকম থাকে। এই যে প্রথমে এই যে এটা হচ্ছে গ্রুপ এ, তারপরে এটা হচ্ছে গিয়ে মানে এই যে গ্রুপ বি, তারপরে এটা হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি, মানে এরকম করে থাকে ওদের। মানে এখানে এ গ্রুপের রক্তে যেমন এ অ্যান্টিজেন আর বিটা অ্যান্টিবডি থাকছে, অ্যাগ্লুটিনিনটা অ্যান্টিবডি আর অ্যাগ্লুটিনোজেনটা হচ্ছে অ্যান্টিজেন। আর বি গ্রুপের রক্তে তাই হচ্ছে, মানে বি অ্যাগ্লুটিনোজেন থাকছে আর আলফা অ্যাগ্লুটিনিন থাকছে। আর এই বি গ্রুপের রক্তে এ অ্যাগ্লুটিনোজেন আর বি অ্যাগ্লুটিনোজেন দুটোই থাকছে। আর মানে ও গ্রুপের রক্তে কী হচ্ছে না, আলফা অ্যাগ্লুটিনিন বিটা অ্যাগ্লুটিনিন দুটোই থাকছে, কিন্তু কোনো অ্যান্টি অ্যাগ্লুটিনোজেন কিন্তু থাকছে না। এবার কিছু ডিজিজ আছে, এই ডিজিজগুলো নিয়ে বলে দিই। এই যে হিমাটোমা, এ কালেকশন অফ ব্লাড ইনসাইড দ্য বডি টিস্যুস, ইন্টারনাল ব্লিডিং অফেন কজেস এ হিমাটোমা। মানে যখন কি হয় না, টিস্যুর মধ্যে যখন ব্লাড জমে যায় বা ইন্টারনাল ব্লিডিং হয়, ওই জিনিসটার ফলে কি হয় না, হিমাটোমা হয়। তারপর লিউকেমিয়া, এ ফর্ম অফ ব্লাড ক্যান্সার, মানে এটা কী হচ্ছে, মানে যখন ব্লাড ক্যান্সার মানে হোয়াইট ব্লাড সেলগুলো যখন প্রচুর বেড়ে যাচ্ছে, ইন হুইচ হোয়াইট ব্লাড সেলস মাল্টিপ্লাই অ্যাবনর্মালি অ্যান্ড সার্কুলেট থ্রু দ্য ব্লাড, যখন ডাব্লিউবিসির পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং অ্যাবনর্মালি বেড়ে যায় এবং সারা শরীরে সার্কুলেট করে যায়, ছড়িয়ে যায়, তখন যে এক্সেসিভ লার্জ নাম্বার অফ ডাব্লিউবিসি মানে জমে যায় টিস্যুর মধ্যে, তার ফলে কী হয়, অনেক ড্যামেজ হয়, তারপর লিউকেমিয়া হয়। এই জিনিসটাকে ব্লাড ক্যান্সার বলে। মানে ব্লাড ক্যান্সার যেটা লিউকেমিয়া, সেটাই হচ্ছে কি ব্লাড ক্যান্সার। তারপর কি হচ্ছে মাল্টিপল মায়োলেমা। মাল্টিপল মায়োলেমাটা কি জিনিস, এ ফর্ম অফ ব্লাড ক্যান্সার অফ প্লাজমা সেল সিমিলার টু লিউকেমিয়া, অ্যানিমিয়া, কিডনি ফেলিওর অ্যান্ড হাই ব্লাড ক্যালসিয়াম লেভেলস আর কমন ইন মাল্টিপল মায়োলেমা। মানে এ ফর্ম অফ ব্লাড ক্যান্সার অফ প্লাজমা সেলস, মানে ওই ব্লাড ক্যান্সারের মতোই হয় এই জিনিসটা অনেকটা, প্লাজমা সেলের ক্ষেত্রেও, হ্যাঁ, মানে লিউকেমিয়ার মতোই। এই যেখানে হয়, প্রথমে অ্যানিমিয়া হয়, তারপর কিডনি ফেলিওর হয়, তারপর হাই ব্লাড ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়, মানে এইসব দেখা যায় মাল্টিপল মায়োলেমার ক্ষেত্রে। তারপর লিম্ফোমা, এ ফর্ম অফ ব্লাড ক্যান্সার, মানে এটা এক ধরনের ব্লাড ক্যান্সার, ইন হুইচ হোয়াইট ব্লাড সেলস মাল্টিপ্লাই অ্যাবনর্মালি ইনসাইড লিম্ফ নোড, মানে লিম্ফ নোড বা লসিকা তন্ত্রের মধ্যে কি হচ্ছে, ওইখানে হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসিগুলো হঠাৎ করে প্রচুর বেড়ে যায়, দিয়ে তার ফলে নানা রকমের প্রবলেম ক্রিয়েট হয়, এর ফলে লিম্ফোমা হয়। এখানে কি হচ্ছে, ডিসরাপশন অফ ব্লাড ফাংশন, মানে ব্লাডের যে ফাংশনগুলো নষ্ট হচ্ছে এবং অনেক সময় অর্গান ফেলিওরও হয়ে যায়, এইসব হয়ে যায়। তারপর অ্যানিমিয়া। অ্যানিমিয়া জিনিসটা কি না, রক্তাল্পতা, যখন কারো শরীরে আরবিসির পরিমাণ যখন কমে যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে রেড ব্লাড সেলের পরিমাণ যখন কমে যায়, সেই জিনিসটাকে অ্যানিমিয়া বলে। অনেক কারণে হয়, যদি হিমোগ্লোবিন কমে যায় তার ফলে হতে যায়, এরকম জিনিসটা হয়, এই জিনিসটাকে অ্যানিমিয়া বলে। ফ্যাটিক অ্যান্ড ব্রেথলেসনেস ক্যান রেজাল্ট অলদো অ্যানিমিয়া অফেন কজেস নো নোটিসেবল সিমটমস। মানুষের ফ্যাটিক হয়, ব্রেথলেস মানে শ্বাসকষ্ট হয়, এইসব হয়, নানা রকমের প্রবলেম হয়, মানে রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন পরিমাণ যখন শরীরে প্রচুর কমে যায়, তার ফলে অ্যানিমিয়া হয়, এই জিনিসটাকে রক্তাল্পতা বলে। তারপর আছে হিমোক্রোমাটোসিস, এ ডিসঅর্ডার কজিং এক্সেসিভ লেভেলস অফ আয়রন ইন দ্য ব্লাড, মানে ব্লাডে প্রচুর পরিমাণে আয়রনের পরিমাণ যদি বেড়ে যায়, তাকে হিমোক্রোমাটোসিস বলে। দ্য আয়রন ডিপোজিটস ইন দ্য লিভার, প্যানক্রিয়াস অ্যান্ড আদার অর্গানস কজিং লিভার প্রবলেমস অ্যান্ড ডায়াবেটিস। অনেক সময় কী হয় না, লিভার, প্যানক্রিয়াস এবং আদার অর্গানের মধ্যে কী হয় না, প্রচুর আয়রন ডিপোজিট করে যায়, জমে যায়, তারপরে লিভার প্রবলেম হয় এবং ডায়াবেটিসেরও অনেক সময় দেখা যায়। তারপরে সিকল সেল ডিজিজ, মানে সিকল সেল অ্যানিমিয়া, এ জেনেটিক কন্ডিশন ইন হুইচ রেড ব্লাড সেলস পিরিয়ডিক্যালি লুজ দেয়ার প্রপার শেপ অ্যাপিয়ারিং লাইক সিকলস, মানে একটা কাস্তে বা দায়ের মতন দেখতে হয়। ওই ছবিটা দেখিয়ে দিচ্ছি আমি। এই যে সিকল সেল আরবিসি, এই যে দেখো আরবিসি নর্মালি তো গোল হয়, কিন্তু এখানে আরবিসিটা কাস্তের মতো বা দায়ের মতো দেখতে হয়ে গেছে। কেন হয়েছে, ওটা একটা জেনেটিক প্রবলেম, এটা জাস্ট জেনেটিক প্রবলেম। ওটা অনেক সময় বংশগত কারণেও হয়, জেনেটিক কন্ডিশন হচ্ছে রেড ব্লাড সেল ওরকম হয়ে যায়। মানে আবার কি হচ্ছে, দ্য ডিফর্ম ব্লাড সেলস ডিপোজিট ইন দ্য টিস্যুস, মানে টিস্যুর
কলা কোষের মধ্যে কি হচ্ছে যে ডিফর্ম, ওই যে কাস্তের মতো দেখতে ডিফর্ম ব্লাড সেলগুলো হচ্ছে জমে যায়, যে অনেক সময় পেইন, যন্ত্রণার সৃষ্টি করে, অর্গান ড্যামেজের সৃষ্টি করে। এই প্রসঙ্গে একটা জিনিস বলে দিই, যে যাদের ম্যালিগনেন্ট ম্যালেরিয়া বলে একটা রোগ আছে, তো এরপরে দেখা গেছিল আফ্রিকাতে যে এই ম্যালিগনেন্ট ম্যালেরিয়া রোগটা হয়, এটা প্রথম দেখা গেছিল আফ্রিকাতে। মানে আফ্রিকাতেই তো প্রচুর নানা রকম রোগ জীবাণু যা হয় বেশিরভাগই দেখা যায় আফ্রিকাতেই ওদের হয়, প্রোডাকশন হয়। তো আফ্রিকাতে কী হয়েছিল একবার না, ম্যালিগনেন্ট ম্যালেরিয়া হচ্ছিল, প্রচুর প্রচুর লোকের মধ্যে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া হচ্ছিল। তো ম্যালিগনেন্ট ম্যালেরিয়া কী হয় না, যে প্লাজমোডিয়ামের যে হচ্ছে প্লাজমোডিয়াম এসপি, প্লাজমোডিয়াম যে প্রোটোজোয়াটা, ওইটা কি হচ্ছে না আরবিসির মধ্যে ঢুকে যায়, আরবিসির মধ্যে ঢুকে হিমোগ্লোবিনটাকে খেয়ে নেয়, এরকম করে ম্যালেরিয়ার রোগ সৃষ্টি হয়। তো যাদের মধ্যে সিকেল সেল অ্যানিমিয়া থাকে, মানে সিকেল সেল অ্যানিমিয়া, তাদের এটা এরকম শুরু হয়, তো ওই শুরুটার মধ্যে কিন্তু ম্যালেরিয়ার জীবাণুটা ঢুকতে পারে না। তো সেই জন্য দেখা গেছিল যে যাদের ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বা ম্যালেরিয়া রোগ হয় তাদের কিন্তু আরবিসি নর্মাল হতে হবে, কিন্তু কারো যদি সিকেল সেল অ্যানিমিয়া রোগ থাকে তাহলে তার শরীরে কিন্তু ম্যালেরিয়া রোগটা হয় না। তো এটা একটা ভালো জিনিস যে দেখিয়েছিল যে একটা খারাপ জিনও কী করে ভালো হতে পারে, যে সিকেল সেল অ্যানিমিয়া আছে, ব্লাড প্রবলেম আছে এরকম কাস্তের মতো, তা সত্ত্বেও কিন্তু শরীরে ম্যালেরিয়াটা হচ্ছে না। মানে ওর মধ্যে যদি প্রকট থাকে, সিকেল সেল অ্যানিমিয়া যদি প্রকট থাকে, তাহলে লোকটা বেশি দিন বাঁচে না, 14 বছরের মধ্যেই মারা যায়। আবার যদি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া খুব ভাইটাল হয়ে যায় তাহলে মরে যায়। কিন্তু কারোর মধ্যে যদি প্রচ্ছন্ন অবস্থায় সিকেল সেল অ্যানিমিয়াটা থাকে, মানে জাস্ট কিছু সেল এরকম স্ট্রাকচারের হয়ে যায়, কিন্তু লোকটা মরে না, বেঁচেই থাকে, আবার ওর মধ্যে ম্যালেরিয়াও হয় না, মানে ও ন্যাচারাল সিলেকশনে কিন্তু ডারউইনের থিওরি অনুসারে বেঁচে যাচ্ছে। তারপরে সিকেল সেল অ্যানিমিয়া তাহলে বললাম। এবার নেক্সট ব্যাকটেরিয়ামিয়া, ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ দ্য ব্লাড, মানে রক্তের মধ্যে যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়, মানে ব্যাকটেরিয়া ঢুকে রক্তকে যখন ইনফেক্ট করে দিচ্ছে। ব্লাড ইনফেকশনস আর সিরিয়াস অ্যান্ড অফেন রিকোয়ার হসপিটালাইজেশন অ্যান্ড কন্টিনিউয়াস অ্যান্টিবায়োটিক ইনফিউশন ইন্টু দ্য ভেন্স। মানে অনেক সময় কী হয় না, এত বেশি সিরিয়াস ব্যাপারটা হয়ে যায় যে রোগীকে হসপিটালাইজ করতে হয় এবং অ্যান্টিবায়োটিক দিতে হয়, মানে ব্লাডের মধ্যে চ্যানেল করে অ্যান্টিবায়োটিক দিতে হয়, মানে যেরকম করে স্যালাইন দেয় সেরকম করে অ্যান্টিবায়োটিক চালাতে হয় ভেনের মধ্যে ওই ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য। ম্যালেরিয়া তো বললাম, ইনফেকশন অফ রেড ব্লাড সেলস বাই প্লাজমোডিয়াম, ওই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তারপর হচ্ছে তোমার প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এইগুলো কি করে না, এরা কি হচ্ছে না ওই যে রেড ব্লাড সেল, ও রেড ব্লাড সেলের মধ্যে ও কিন্তু ঢুকে যাচ্ছে। মানে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের জন্য, আর জেনারেল ম্যালেরিয়া হয় কি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য। ওরা কি হচ্ছে রেড ব্লাড সেল মানে আরবিসির মধ্যে ঢুকে যায়, ঢুকে ওইটাকে খেয়ে নেয়, হিমোগ্লোবিনটাকে খেয়ে নেয়, প্যারাসাইটের মধ্যে থেকে যায়, আর ওই মশার মাধ্যমে, যেমন অ্যানোফিলিস মশার মাধ্যমে কিন্তু এটা ছড়ায়, হ্যাঁ অ্যানোফিলিস মস্কিউটো তার মাধ্যমে ছড়ায়, দিয়ে আমাদের রেড ব্লাড সেলগুলোকে রাপচার করে ফাটিয়ে নষ্ট করে দেয়, দিয়ে লিভারের প্রচুর ক্ষতি করে। আর এই ম্যালেরিয়া কী করে, এটার ফলে কি হয় না এপিসোডিক ফিভার হয়, প্রচুর জ্বর হয়, ব্যথা হয়, এবং বিভিন্ন অর্গান ড্যামেজও অনেক সময় হয়, আর ঠান্ডা লেগে যায়, মানে এইসব ব্যাপারগুলো দেখা যায়। তারপরে থ্রম্বোসাইটোপেনিয়া জিনিসটা কি না, অ্যাবনর্মালি লো নাম্বারস অফ প্লেটলেটস ইন দ্য ব্লাড, মানে ব্লাডে যদি প্লেটলেট বা অণুচক্রিকার পরিমাণ প্রচুর কমে যায় তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া হয়। তাহলে কি হয়, রক্ত তঞ্চন হয় না, ফলে প্রচুর ব্লিডিং হয়। সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া মে লিড টু ব্লিডিং, মানে প্রচুর ব্লিডিং হয়, রক্ত তঞ্চন হয় না, রক্তক্ষরণে মানুষ মারা যেতে পারে। তারপর লাস্টে কি হচ্ছে লিউকোপেনিয়া, অ্যাবনর্মালি লো নাম্বারস অফ হোয়াইট ব্লাড সেলস ইন দ্য ব্লাড, মানে ব্লাডে প্রচুর পরিমাণে যদি ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেলের পরিমাণ কমে যায়, তাহলে লিউকোপেনিয়া বলে। লিউকোপেনিয়া ক্যান রেজাল্ট ইন ডিফিকাল্টি ফাইটিং ইনফেকশনস, মানে লিউকোপেনিয়া হলে কি হয়, ডাব্লিউবিসি কমে যায়, ফলে ফাইট করতে পারে না, মানে প্রচুর পরিমাণে যদি হয়, মানে জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া এসব শরীরে ঢুকে যায়, তখন আর ডাব্লিউবিসি যদি কারো শরীরে কমে যায় তাহলে কী হয়, ফাইট করতে পারবে না, লড়াই করতে পারবে না, তার ফলে কী হয়, অটোমেটিক ইনফেকশানে শরীরে অনেক রকমের ক্ষতি হয়ে যায়। তাহলে এইগুলো বিভিন্ন রকমের ডিজিজ সম্পর্কে ডিসকাস হয়ে গেল। আর ব্লাড সম্পর্কে ডিসকাস হলো, ব্লাডের বিভিন্ন রকমের কর্পাসেলস, ব্লাড প্লাজমা এবং ব্লাডের স্ট্রাকচার এইসব সম্পর্কে বলা হলো। পরের দিন আমরা ব্লাড সার্কুলেটরি সিস্টেমটা নিয়ে আলোচনা করব, কারণ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আর ব্লাড সার্কুলেটরি সিস্টেমটা অনেক বড়, একদিনে করা সম্ভব নয়, সেই জন্য এই যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম এটা আমরা নেক্সট একটা ভিডিওতে ডিসকাস করে দেবো। এই যে দেখে নাও, এই যে এখানে আছে হৃৎপিণ্ডের অবস্থান, এইসব কিছু পিকচার আমি সেদিন দেখিয়ে দেবো আর ডিসকাস করে দেবো। তাহলে আজকে এখানেই রাখি, আশা করি তোমরা ব্লাড সম্পর্কে
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ব্লাড কীরকম, ব্লাড কী করে কাজ করে, ব্লাডের কী স্ট্রাকচার, ব্লাডের কী ফাংশন, ব্লাডের মধ্যে কী কী থাকে। আশা করি কোনো প্রবলেম হবে না। যদি কোনো কিছু ডাউট থাকে, কোনো কিছু কোয়ারিজ থাকে, তো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমরা নেক্সট ক্লাসে সেটা নিয়ে আবার ডিসকাস করে দেবো যদি কারো কিছু কোয়ারিজ থাকে, প্রবলেম থাকে। আর আজকের মতো এখানেই রাখলাম, ধন্যবাদ। আর তোমরা সবাই লকডাউন মেনে চলো, বাড়িতেই থাকো, গভর্নমেন্টকে হেল্প করো, সাপোর্ট করো। আর প্লিজ সবাই নিজেদের মধ্যে কোঅপারেট করে চলো এবং বাড়িতেই পড়াশোনা করো। এবং এই যেটা পড়ালাম এটা একবার তোমরা নিজেরা ভালো করে পড়বে। আর কোনো প্রবলেম থাকলে জানাবে। ঠিক আছে, আজকে এখানেই রাখলাম। থ্যাংক ইউ।